আসসালামু আলাইকুম। ক্লাস 9-10 এর শিক্ষার্থীরা কিংবা এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের জীববিজ্ঞানের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার অধ্যায় 4 জীবনী শক্তির একদম বেসিক টু 100% ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। এই একটা ক্লাসের মাধ্যমেই তোমার জীবনী শক্তি এই চ্যাপ্টারটার দফা একদম রফা হয়ে যাবে। তোমার আলাদা করে সিকিউ ক্লাস, এমসিকিউ ক্লাস, বেসিক ক্লাস, সাজেশন ক্লাস কিচ্ছু করা লাগবে না। এই একটা ক্লাসে আমি বেসিক থেকে শুরু করে তোমার পরীক্ষায় যা কিছু আসতে পারে, সিকিউ, এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন সব কিছু কভার করে দিব, বুঝছো? আর তোমাদের বই দাগায় দাগায় আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে দাগায় দাগায় পড়াবো। তোমাদের দাগানো বইও কিন্তু আমি দিয়ে দিব, ঠিক আছে? আর বায়োলজি তোমরা মুখস্থ করো, আমি চেষ্টা করব এমনভাবে পড়ানোর জন্য যে তোমার মুখস্থ কম করা লাগে, তুমি ব্যাপারটা বুঝো, অটোমেটিক্যালি তোমার মাথায় কি চলে যায়। তো জীবনী শক্তি খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, আমরা এই চ্যাপ্টারটা পড়বো। এটা অনেকে ভয় পাও, হ্যাঁ, কারণ অনেক বিক্রিয়া টিক্রিয়া আছে, এটিপি টেটিপির হিসাব টিসাব আছে, এগুলো নিয়ে তোমরা প্যাচ লাগায় ফেলো। এই ক্লাসটা করো, এরপর এই চ্যাপ্টার তোমার কাছে সবচেয়ে সহজ এবং ফেভারিট একটা টপিক, এটাতে পরিণত করবো আমি ইনশাআল্লাহ, ঠিক আছে? তো শুধু এই চ্যাপ্টারটা না, তোমার জীববিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস আমি কিন্তু আপলোড করে দিছি। এই যে এখানটায় খেয়াল করো, এই চ্যানেলটায়, সবাই এই চ্যানেলটায় চলে যাবা, এই যে এই বাটনটা একটু প্রেস করে দিও, ঠিক আছে? সাবস্ক্রাইব, ঠিক আছে? তারপর একটু নিচে তুমি যদি নামো, তাহলে দেখো প্রত্যেকটা চ্যাপ্টার, শুধু বায়োলজি না, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, আইসিটি, বায়োলজি, প্রত্যেকটা চ্যাপ্টারের, প্রত্যেকটা সাবজেক্টের এরকম ডিটেইলড ভিডিও দেওয়া আছে। হ্যাঁ, ধরো বায়োলজি প্লেলিস্টে তুমি গেলা, হ্যাঁ, আচ্ছা, আমাদের প্রথম ক্লাসটা কি, এই ধরো জীবন পাঠ, তো এই ক্লাসটা করে ফেলবা। এখন অনেকে জিজ্ঞেস করো, ভাইয়া ক্লাস নোট কই পাবো, দাগানো বই কই পাবো, এগুলা নিয়ে অনেকে বিভিন্ন কোয়েশ্চেন জিজ্ঞেস করো। আচ্ছা, ওগুলো কই পাবা জানো? তুমি ডেসক্রিপশনে চলে আসবা। হ্যাঁ, ডেসক্রিপশনে প্রথমত 2টা ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে, উপরেরটা হচ্ছে এসএসসির আর নিচেরটা হচ্ছে এইচএসসি। তুমি 2টাতেই জয়েন করে ফেলবা, কারণ তোমরা তো সামনে এইচএসসিতেই উঠবা। তারপর একটু নিচে যদি নামো, এই যে দেখো ক্লাস নোট, তো তুমি যদি এটা ক্লিক করো, হ্যাঁ, আমি যেই সাবজেক্টগুলো নিছি সবগুলোর ক্লাস নোট এখানে চলে আসবে। তুমি বায়োলজিতে যাও, এই যে চ্যাপ্টার 1 এর নোট, এগুলো হচ্ছে নোট। আর দাগানো বইয়ে গেলে তুমি কি দাগানো বই পাবা, এই যে জীবনী শক্তির দাগানো বই, বুঝতে পারছো? তো তুমি যদি একটু দেখো, তোমার এখানে পুরো বইটা, যেই যেই লাইনগুলো ইম্পর্ট্যান্ট, যেখান থেকে প্রশ্ন আসতে পারে, সবগুলো আমি দাগায় দিছি। ওকে, তুমি চাইলে এই দাগানো বইটা দেখে তোমার অ্যাকচুয়াল বই যেটা আছে সেটা দাগায় নিতে পারো। ওকে, তো চলো আর কথা না বাড়ে আমরা শুরু করতেছি। তো জীবনী শক্তি এই চ্যাপ্টারটা মজার একটা চ্যাপ্টার, ছোট্ট একটা চ্যাপ্টার। হ্যাঁ, তোমরা যখন কলেজে উঠবা, কলেজে ওঠার পর এই চ্যাপ্টারটা বায়োলজির সবচেয়ে কঠিন চ্যাপ্টার হতে যাবে। বায়োলজির তোমার মানে ম্যাক্সিমামের কাছে কঠিন লাগে, বুঝলে আসলে কঠিন লাগে না। হ্যাঁ, তোমাদের সবচেয়ে কঠিন চ্যাপ্টার হবে, সেটা হচ্ছে, এটার নাম হবে উদ্ভিদ শারীর তত্ত্ব। উদ্ভিদ শারীর তত্ত্ব অনেকের প্যাচ লাগে, বাট তুমি যদি ঠিকমতো বোঝো, এটা খুবই মজার একটা চ্যাপ্টার, খুবই মজার একটা চ্যাপ্টার। তো এখানে কি নিয়ে আলোচনা করা হয়? জীবনী শক্তি। শক্তি তো ফিজিক্সের জিনিস, তার মানে জীবনের শক্তি নিয়ে আলোচনা করে। এই যে আমি কথা বলতেছি, নাড়াইতেছি, হাত নাড়াইতেছি, সব কিছুর জন্য শক্তি দরকার না? হ্যাঁ, আমি যখন ঘুমাই তখনও কিন্তু শক্তি দরকার। তোমার কোষ বিভাজন হচ্ছে, তুমি পিচ্চিকাল থেকে যে বড় হইছো, প্রত্যেকটা কাজের জন্য শক্তি দরকার না? তুমি যে শ্বাস নিচ্ছ, প্রশ্বাস নিচ্ছ, প্রত্যেকটা কাজের জন্য শক্তি দরকার। সেই শক্তিটা তুমি কই থেকে পাইতেছো আমাকে বলো তো? আমরা তো নিজের খাবার নিজে তৈরি করতে পারি না। আমরা কি মাংস, ফলমূল, শাকসবজি এগুলা খেয়ে ওই খাবারটা নেই, ওই খাবার থেকে শক্তিটা আসে। ওই শক্তিটা কিভাবে আসে, তাই না? এগুলো আমরা পড়বো এই চ্যাপ্টারে। সেম ভাবে চিন্তা করো, একটা উদ্ভিদ কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারে, তাই না? তো ওই যে উদ্ভিদ, ও নিজের খাবারটা কেমনে তৈরি করবে? হ্যাঁ, কেমনে তৈরি করে? নিজের মধ্যে জমা রাখে না? উদ্ভিদ কিন্তু খাবার তৈরি করে এবং জমাও রাখে। এই যে উদ্ভিদের যত ফল টল যেগুলো তুমি দেখো, ফল মূল শাকসবজি সবগুলাই কি একটা শক্তি সঞ্চয় করে ও জমা রাখছে, তাই তো? ওটা সে কিভাবে করতেছে? অ্যান্ড উদ্ভিদেরও তো কোষ বিভাজন হয় না, ও ছোট থেকে বড় হয়েছে। আবার ডালপালা ভাঙা গেলে ওই ডালপালা থেকে আবার কি নতুন গজায় না? তো ওগুলোর জন্য তো শক্তি দরকার। ওই শক্তিগুলো কোত্থেকে আসে, কিভাবে তৈরি হয়, কিভাবে সঞ্চিত হয়, সেই ব্যাপারগুলাই কি আমরা কোন চ্যাপ্টারে দেখবো? আমাদের এই চ্যাপ্টারটা, জীবনী শক্তি চ্যাপ্টারটাই খুবই মজার একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাকে আমরা 2টা ভাগে ভাগ করব। প্রথম ভাগটা হচ্ছে সালোক সংশ্লেষণ, বুঝছো? সালোক সংশ্লেষণ তোমরা নিশ্চয়ই নাম শুনছো, যেই প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, সেটাই কি সালোক সংশ্লেষণ, তাই তো? সকল সবুজ উদ্ভিদ এবং যে সমস্ত জীবের দেহে ক্লোরোপ্লাস্ট আছে বা থাইলাকয়েড আছে, বুঝছো, তারা কি সালোক সংশ্লেষণ করে। সবুজ উদ্ভিদ, শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল সবাই কিন্তু সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজের খাবার নিজে তৈরি করে, যারা সবুজই।
তাই তো? তার মানে এটা সবার দেহে কিন্তু হয় না, আমাদের দেহে হয়, আমরা পরভোজী না? বলো, ছত্রাকের দেহ কিন্তু হয় না, ছত্রাক পরভোজী, তাই তো? আমরা কি করি, উদ্ভিদ খাই, প্রাণী খাই, তাই না? আচ্ছা, এই চ্যাপ্টারটার সেকেন্ড পার্টটা হচ্ছে শ্বসন। তো শ্বসন মানে কি? যেই প্রক্রিয়ায় একটা জীব সঞ্চিত খাদ্য থেকে শক্তি উৎপন্ন করে, সেটাই হচ্ছে শ্বসন। এখন বেঁচে থাকতে হলে সকল জীবেরই কি শক্তি দরকার না? এই যে আমি কথা বলতেছি, হাত পা নাড়াইতেছি, আমার তো শক্তি দরকার, আমার কোষ বিভাজন হচ্ছে। সেম ভাবে একটা উদ্ভিদেরও তো, উদ্ভিদের কোষ বিভাজন হচ্ছে না, নতুন পাতা হচ্ছে, ছোট থেকে বড় হচ্ছে, তাই তো? তাই না? সেম ভাবে সকল জীবিত বস্তুরই কি শ্বসন হয়, কারণ সবারই তো শক্তি দরকার। তার মানে শ্বসন সবার হয়, কিন্তু সালোক সংশ্লেষণ সবার হয় না। ঠিক আছে? তো এই দুইটা জিনিস নিয়েই আমরা এই চ্যাপ্টারটায় আলোচনা করব। তো এই দুইটা জিনিসে যাওয়ার আগে আমরা ফার্স্টে ছোট্ট একটা টপিক দেখে নিব। সেটা হচ্ছে, এই চ্যাপ্টারটার নাম তো জীবনী শক্তি। জীবনী শক্তি বা জৈব শক্তি, এটা মানে কি? হ্যাঁ, জৈব শক্তি আর এটিপি, এটিপি ব্যাপারটা কি, এই দুইটা নিয়ে আমাদের একটু আইডিয়া নিতে হবে। তো দেখো এখানে সুন্দর করে লেখা আছে, শুধু জীব দেহে বা জৈব অণুর বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে বলা হয় জৈব শক্তি বা জীবনী শক্তি। ব্যাপারটা কি? তোমরা তো কেমিস্ট্রিতে রাসায়নিক বন্ধন দেখে আসছো। ধরো এই দুইটা জিনিসের মধ্যে, এটা অণু বা পরমাণু হইতে পারে, পরমাণু, দুইটা অণু চিন্তা করো, হ্যাঁ, এদের মাঝখানে একটা কি আছে, রাসায়নিক বন্ধন আছে, বুঝতে পারছো? এখন এই যে রাসায়নিক বন্ধনটা, এই বন্ধনটা যদি ভেঙে যায়, সাধারণত রাসায়নিক বন্ধন যখন ভেঙে যায় একটা শক্তি নির্গত হয়, বুঝছো? ধরো এই দুইটা ভেঙে গেলে কি আলাদা হয়ে যাবে না? আমাকে বলো তো, একটা রাসায়নিক বন্ধন যখন ভাঙে, এই দুইটা অণু কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, এবং তার পাশাপাশি কিছু শক্তি নির্গত হবে। এই শক্তি দিয়েই কি আমাদের প্রতিটা জীব কাজ করে, এবং এই শক্তিটাই হচ্ছে জীবনী শক্তি। এই যে বন্ধন ভাঙতেছে, কি ভাঙতেছে না ভাঙতেছে, এগুলা নিয়েই আমাদের ডিটেলস আলোচনা। তো এখানে যে জিনিসটা চলে আসবে সেটা হচ্ছে এটিপি। তো এটিপি ব্যাপারটা কি, আমরা এখন একটু বিস্তারিতভাবে দেখব, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু টাইটেল দাও, এটিপি। এটিপির ফুল ফর্মটা কিন্তু ইম্পর্টেন্ট। এটিপির ফুল ফর্মটা হচ্ছে অ্যাডিনোসিন। টি দিয়ে হচ্ছে ট্রাই মানে কি আমাকে বলো তো, 3, তাই তো? অ্যাডিনোসিন ট্রাই, পি দিয়ে হচ্ছে ফসফেট। নাম শুনে কিছুটা কি বুঝতে পারতেছো? অ্যাডিনোসিনের সাথে 3টা ফসফেট যদি থাকে, অ্যাডিনোসিনের সাথে 3টা ফসফেট থাকলে এটাকে বলা হয় অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তাই তো? অ্যাডিনোসিন 3টা ফসফেট। আচ্ছা, তো অ্যাডিনোসিন ব্যাপারটা কি, এটা আমরা একটু বুঝবো। আচ্ছা, তোমরা যখন ডিএনএ এর গঠন পড়ছো, বিভিন্ন ক্ষারক আছে না, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, তাই তো? অ্যাডিনিন এইটার সাথে আমাদের অ্যাডিনোসিনের সাথে মিল আছে, তাই না? তাই তো? আচ্ছা, সরাসরি কিন্তু সেম না। আর আরেকটা জিনিস আমাদের আছে, এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা, একটা সুগার। 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা বা সুগার, এটাকে বলা হয় রাইবোজ সুগার। ঠিক আছে? কি বলা হয়? রাইবোজ সুগার। এই দুইটা যখন মিলিত হয় অ্যাডিনিনের সাথে রাইবোজ সুগারটা, এগুলো তোমাদের বডিতে আছে, তোমাদের দেহে আছে, এই দুইটা যখন মিলিত হয় তখন যেই জিনিসটা হয়, এই অ্যাডেনিনের পুরাটাই আর রাইবোজের, এই যে খেয়াল করো ওএসটা, খেয়াল করছো, রাইবোজে কিন্তু ওএস আছে, তাহলে কি হয়, এই যে দেখো হ্যাঁ এন, এটার মাঝখানে এই ওএসটা চলে যায়, বুঝছো? অ্যাডেনোসিন। ঠিক আছে? তাহলে অ্যাডেনিন যেই ক্ষারক, ওই যে অ্যাডেনিন, থাইমিন, তোমার ডিএনএ এর যে গাঠনিক উপাদানগুলো, ওই ক্ষারকটার সাথে একটা রাইবোজ সুগার যোগ হয়ে কি হয়ে যায়, অ্যাডেনোসিন হয়। আমি কি বুঝাইতে পারলাম? এখন এই যে অ্যাডেনোসিন এইটার সাথে, হ্যাঁ, যখন একটা ফসফেট যুক্ত হয়, এই যে অ্যাডেনোসিন এইটার সাথে যখন একটা অজৈব ফসফেট যুক্ত হয়, অ্যাডেনিসন আমি এ দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে? এটার সাথে একটা অজৈব ফসফেট, এটাকে আইপি বা পিআই দিয়ে প্রকাশ করা হয়, বুঝছো? ইনঅর্গানিক ফসফেট, হ্যাঁ, আইটা কিন্তু দিতে হবে। তাহলে যেই জিনিসটা পাওয়া যাবে, অ্যাডেনিসনের সাথে একটা ফসফেট, অ্যাডিনোসিন মনোফসফেট, কি পাওয়া যাবে আমাকে বলো তো? অ্যাডিনোসিন মনোফসফেট। ঠিক আছে? এটার সাথে দেখো অ্যাডিনোসিন মনোফসফেট, তার সাথে তুমি যদি আরেকটা ইনঅর্গানিক ফসফেট যোগ করো, তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট। হ্যাঁ, অ্যাডিনোসিন মনো ডাইফসফেট। এবার এডিপির সাথে তুমি যদি
আরেকটা ইনঅর্গানিক ফসফেট যোগ করো, তাহলে কি হয়ে যাবে? এডিনোসিন ট্রাইফসফেট। এই এটিপিটি নিয়েই আমাদের মেইন আলোচনা। আচ্ছা, এখন অ্যাডিনোসিনের সাথে ইনঅর্গানিক ফসফেট দিলেই তো যোগ হয়ে যায়, এএমপি তৈরি হবে না। এখানে তোমাকে কিছু শক্তি দিতে হবে, এখানে কিছু তোমাকে শক্তি দিতে হবে, বুঝছো? সেম ভাবে একটা রাসায়নিক বন্ধন তুমি যখন গঠন করবা, সেখানে বাইরে থেকে শক্তি দেওয়া লাগবে। আমি কি বুঝাইতে পারলাম? এখানেও কি বাইরে থেকে শক্তি দেওয়া লাগবে। তো এই এটিপি ব্যাপারটা কি তোমরা বুঝছো? এই এটিপি ব্যাপারটা কি তোমরা কি বুঝছো? আচ্ছা, ঠিক আছে, এটিপির ব্যাপারটা আমরা বুঝে ফেলছি। এই যে এখানে সুন্দর করে এই ব্যাপারগুলো লেখা আছে, বুঝছো? এখানেই এই ব্যাপারগুলা সুন্দর করে লেখা আছে। আচ্ছা, চলো আমরা একটু দেখি কি হয়েছে, কাহিনীটা কি হয়েছে। তো আমাদের কোষে সাধারণত এডিপি বা এটিপি এই দুইটা ফরম্যাটে থাকে। এই যে এটিপি আছে না, এটা চাইলে সাময়িকভাবে শক্তি সঞ্চয় করে রাখতে পারে, এবং তোমার কোষটা যখন দরকার হবে, তোমার বডিতে যখন শক্তির দরকার হবে, সে কি শক্তির যোগান দিতে পারবে। কিভাবে আমি তোমাকে দেখাই। আচ্ছা, তোমার কোষ, ঠিক আছে, তোমার কোষে ধরো এডিপি আছে। কি আছে? এডিপি আছে। আচ্ছা, এখন এডিপি থেকে এটিপি রূপান্তরের প্রক্রিয়াটা কেমন? এডিপির সাথে তুমি যদি একটা অজৈব ফসফেট বা ইনঅর্গানিক ফসফেট দাও, ঠিক আছে, অজৈব ফসফেট বা ইনঅর্গানিক ফসফেট দাও, তাহলে কি আমার এডিপিটা এটিপিতে পরিণত হবে। আর কি কিছু দেওয়া লাগবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া লাগবে। একটা বন্ধন গঠন করার জন্য কি শক্তি দেওয়া লাগে, তাই তো? তাহলে এখানে কি শক্তি দেওয়া লাগবে। তাহলে এই যে শক্তি বা এনার্জিটা দিলা, সেটা কোথায় সংরক্ষিত আছে আমাকে বলো তো? এটিপিতে সংরক্ষিত আছে না? আমাকে বলো। আচ্ছা, এই যে শক্তিটা কই থেকে আসবে? হ্যাঁ, এই শক্তিটা দুইটা জায়গা থেকে আসতে পারে। প্রথমত সালোক সংশ্লেষণের সময় এই শক্তিটা প্রোভাইড করবে সূর্যের আলো, ঠিক আছে। আর শ্বসনের সময় এই শক্তিটা প্রোভাইড করবে কি? তোমার যে শর্করা জাতীয় খাদ্য সঞ্চিত ছিল না, ওইটা শোষণ হয়ে, ওইটা বিপাক হয়ে সেই শক্তিটা প্রোভাইড করবে, ঠিক আছে। আমরা ডিটেলস একটু পরে দেখব, ঠিক আছে। তাহলে এই এটিপির সাথে তুমি যখন ইনঅর্গানিক ফসফেট আর কিছু এনার্জি যুক্ত হয়ে এটিপি তৈরি করলো, এই এটিপিতে কি শক্তি সঞ্চিত আছে, তোমার কোষের মধ্যেই কিন্তু আছে। এখন তোমার কোষের যখন শক্তি লাগবে, সে কোনো একটা কাজ করতে যাবে, তখন কি হবে আমাকে বলো তো? এই যে এটিপি, এটা ভেঙে যাবে। তাহলে এই বন্ধনটা ভাঙলে শক্তি উৎপন্ন হবে না? আমাকে বলো তো। এই এটিপিটা ভেঙে এডিপিতে পরিণত হবে, একটা ইনঅর্গানিক ফসফেট ছেড়ে দিবে, ঠিক আছে। আর কিছু এনার্জি রিলিজ করবে, যেই এনার্জিটা দিয়েই তোমার কোষ তার যাবতীয় কাজকর্ম করে, ঠিক আছে। কোষ বিভাজন থেকে শুরু করে নাড়াচাড়া, আমি যা করতেছি সবকিছু এই শক্তিটা দিয়েই হয়। আমি কি তোমাকে বুঝাইতে পারলাম? এই চিত্রটাই এখানে দেওয়া আছে, খেয়াল করো তো। এই যে এই পার্টটা হচ্ছে অ্যাডিনোসিন, খেয়াল করছো? এই যে এই পার্টটা হচ্ছে অ্যাডিনোসিন। মনোযোগ খেয়াল করো। এই দেখো, এই যে অ্যাডিনোসিন, হ্যাঁ, এটার সাথে দুইটা ফসফেট, এই হলুদ গোল্লাগুলো হচ্ছে দুইটা ফসফেট। এখন মাঝখানে বন্ধন, এই বন্ধনের মধ্যে কি শক্তি সঞ্চিত থাকে, ঠিক আছে। তাহলে এই যে অ্যাডিনোসিন ডাইফসফেট, দুইটা ফসফেট, এটার সাথে কি যুক্ত হয়েছে? একটা ইনঅর্গানিক ফসফেট আর শক্তি। সেই শক্তিটা খাবার থেকে হতে পারে, কিংবা সূর্যের আলো থেকেও হতে পারে। আমরা বিস্তারিত দেখবো, হ্যাঁ। যুক্ত হয়, তাহলে কি হলো? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। খেয়াল করো, এই যে অ্যাডিনোসিন পার্টটা, এই পার্টটা কিন্তু সেম, দুই জায়গায় সেম, হ্যাঁ, তিনটা ফসফেট। তাহলে খেয়াল করো, এই যে বন্ধনটা, 3 নাম্বার যে বন্ধনটা, এই বন্ধনেই কি আমাদের শক্তিটুকু সঞ্চিত আছে, তাই না? রাসায়নিক শক্তি হিসেবে সঞ্চিত আছে। এখন যখন এই বন্ধনটা ভেঙে যাবে, তখন একটা শক্তি নির্গমন করবে না, প্লাস একটা ইনঅর্গানিক ফসফেটও ছেড়ে দিবে। এই শক্তিটা দিয়েই তোমার কোষ যাবতীয় কাজকর্ম করে। আচ্ছা, তো এই প্রক্রিয়াগুলোর একটা নাম আছে। এডিপির সাথে একটা ফসফেট যুক্ত হয়েছে, তাহলে ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াকে আমরা বলি ফসফোরাইলেশন। কি বলি আমাকে বলো? ফসফোরাইলেশন। তাহলে ফসফোরাইলেশনের সংজ্ঞা কি? এডিপির সাথে একটা ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন। আচ্ছা, নিচের প্রক্রিয়াটার নাম কি আমাকে বলো তো? এখানে ফসফেট বের হয়ে গেছে, কোনো কিছু বের হওয়াকে বলে ডিহাইড্রেশন। পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়া ডিহাইড্রেশন, তাই না? পানি শূন্যতা হলে ডিহাইড্রেশন হয়, তাই তো? তাহলে ফসফেট বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে আমাকে কি বলবো বলতো? ডিফসফোরাইলেশন। আমরা কি বলবো বলতো? ডিফসফোরাইলেশন। এই সংজ্ঞা দুইটা আসে, ফসফোরাইলেশন আর ডিফসফোরাইলেশন, ঠিক আছে। আচ্ছা,
তাহলে এখানে এটিপি মেইন রোল প্লে করতেছে। খেয়াল করো তো, এটিপির যখন যখন তোমার কোষের শক্তি দরকার, সে কি শক্তিটা রিলিজ করে দিচ্ছে। আর যখনই তোমার কোষে শক্তি আসতেছে, সেটা সূর্যালোক থেকে হোক বা সঞ্চিত খাবার থেকে হোক, এডিপি সেই শক্তি আর একটা অজৈব ফসফেট নিয়ে এটিপিতে পরিণত হইতেছে, তাই না? তাহলে এই এটিপিটা একটা কিসের মতো কাজ করতেছে আমাকে বলো তো? একটা মুদ্রা, একটা কয়েনের মতো কাজ করতেছে না? টাকা দিলে তোমরা কি বিভিন্ন জিনিস পাও। এই এটিপি তোমার সেলকে, তোমার কোষকে শক্তি দিতেছে, তাই তো? আমি কি তোমাকে বুঝাইতে পারলাম? তো এই ব্যাপারগুলাই সুন্দর করে এখানে লেখা আছে, আমরা একটু পড়ে নিব। দেখো, ডিএনএ এবং আরএনএ এর গাঠনিক উপাদানগুলোর মধ্যে একটা হচ্ছে অ্যাডেনিন, এটা একটা নাইট্রোজেন বেস। আর 5 কার্বন বিশিষ্ট সুগারকে কি বলা হয়? রাইবোজ সুগার। এই দুইটা যুক্ত হয়ে কি তৈরি হয়? অ্যাডিনোসিন। ঠিক আছে, অ্যাডিনোসিন অণুর সাথে যথাক্রমে 1টা, 2টা এবং 3টা ফসফেট বা ফসফরিক অ্যাসিড গ্রুপ যুক্ত হয়ে যথাক্রমে অ্যাডিনোসিন মনোফসফেট, ডাইফসফেট এবং ট্রাইফসফেট তৈরি করে। এভাবে ফসফেট যুক্ত করতে বাইরে থেকে শক্তি দিতে হয়। এই বিক্রিয়ার নাম ফসফোরাইলেশন। কি বলে? ফসফোরাইলেশন। আবার বিপরীত বিক্রিয়ায় ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন হলে শক্তি নির্গত হয়, যেই শক্তি দিয়ে তোমার কোষ কাজ করে সেটাকে বলা হয় ডিফসফোরাইলেশন। উল্লেখ্য, প্রতি মোল এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে 7.3 কিলো ক্যালোরি বা প্রায় 30.55 কিলো জুল শক্তি জমা থাকতে পারে। বুঝছো? প্রান্তীয় ফসফেট মানে হচ্ছে 3 নম্বর ফসফেটটা যে যুক্ত হয়, এই যে অ্যাডিনোসিন, একটা ফসফেট যুক্ত হলো মনোফসফেট, ঠিক আছে, ডাইফসফেট, ট্রাইফসফেট। সবার লাস্টের যেই বন্ধনটা ট্রাইফসফেটের, এই বন্ধনে এক মোল বন্ধনে প্রায় 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা থাকতে পারে। ঠিক আছে, সো এটা কি মুখস্থ রাখতে হবে। তার মানে এই বন্ধনটা গঠন করতে হলেও কি, যদি 1 মোলের মধ্যে গঠন করো, তাহলে কি এই পরিমাণ শক্তি অ্যাড করতে হবে। বুঝছো? এখানে সেই পরিমাণ শক্তি দেওয়া লাগবে। আর এই বন্ধনটা যদি ভেঙে যায়, তাহলে এই পরিমাণ এনার্জি কি হয়ে যাবে? রিলিজ হবে, যেটা দিয়ে তোমার কোষ কাজ করবে। আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা, তো এই যে এডিপি থেকে এটিপি তৈরি হয়, এটা কোথায় হয়? এটা সাধারণত দুইটা কোষীয় অঙ্গ, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর এটা হচ্ছে প্লাস্টিড। এই দুইটাতে হয়। শ্বসনের সময় মনে রাখতে হবে, শ্বসনের সময় মাইটোকন্ড্রিয়াতে হয় আর সালোক সংশ্লেষণের সময় প্লাস্টিড হয়। আমরা বিস্তারিত দেখব। এই দুইটা অঙ্গাণুতেই একটা কমন সিস্টেম থাকে, যেটাকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস। বুঝছো? এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস এর মধ্যে কি এই এডিপি থেকে এটিপিটা তৈরি হয়। বুঝছো? এই এডিপি থেকে এটিপিটা তৈরি হয় কোথায়? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে। আমি কি বুঝাইতে পারলাম? তো এটা কিভাবে হয়? আচ্ছা, তো সালোক সংশ্লেষণের সময় খেয়াল করো, এটা হচ্ছে আমাদের কি প্লাস্টিড। আমি সিম্পল একটা চিত্র, এত অ্যাকুরেট আঁকি নেই। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই যে থাইলাকয়েড, এই থাইলাকয়েডের মধ্যে কি থাকে? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আর মাইটোকন্ড্রিয়ার যে ক্রিস্টি, এখানেও কি আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকে। তো সূর্য থেকে আলোক রশ্মি এই থাইলাকয়েডে আসবে, থাইলাকয়েডের গ্রানামের মধ্যে আসবে, তাই তো? তাহলে এখান থেকে কি আসতেছে? আমাদের শক্তিটা আসতেছে। আর এখানে কি আমাদের এডিপি আছে, তাই তো? তো এডিপি আর ইনঅর্গানিক যেই ফসফেটটা আছে আর এই শক্তিটা, বুঝছো, যুক্ত হয়ে কি তৈরি করে? আমাকে বলো। এটিপি তৈরি করে ফেলে। এখন এই এটিপিটা দেখো, এটা কিন্তু সালোক সংশ্লেষণের সময় তৈরি হচ্ছে। এইটা সালোক সংশ্লেষণের মাধ্যমে কি শর্করা জাতীয় খাদ্য তৈরি করে না? আমাকে বলো তো, তাই তো? তো এটা তো একটা প্রক্রিয়া, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা চলার জন্য তো শক্তি দরকার। সেই শক্তিটা প্রোভাইড করে হচ্ছে এই এটিপি। বুঝছো? অন্য কোনো শক্তি এই এটিপি প্রোভাইড করে না। বুঝতে পারছো? এটা শুধুমাত্র উদ্ভিদের দেওয়া হয়। উদ্ভিদের দেহে এই এটিপিটা কি করে? সালোক সংশ্লেষণ নিজেই তো একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা চলার জন্য আমরা ডিটেলসে পরে দেখব। ঠিক আছে, আর এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে হয়, এটা সকল জীবদেহেই হয়। এটা কিভাবে? আমাদের কোষে তো এডিপি আছে, ইনঅর্গানিক ফসফেটও আছে, ঠিক আছে। আচ্ছা, তোমার খাবার থেকে একটা শক্তি উৎপন্ন হবে শ্বসনের সময়, সেই শক্তিটা এই ইটিএস এ যাবে। বুঝছো? খাবার থেকে উৎপন্ন যেই শক্তিটা, সেটা কি করবে? এডিপির সাথে আর ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করবে। আমি কি তোমাকে বুঝাইতে পারলাম? পরে এই এটিপিটা কি করবে? এই এটিপিটা তোমার কোষের মধ্যে চলে যাবে। যখনই তোমার কোষের কোনো শক্তি দরকার হবে, এই এটিপিটা ভেঙে গিয়ে এডিপি আর ইনঅর্গানিক ফসফেটে পরিণত হবে। তোমার কোষ ওই শক্তিটা ব্যবহার করবে। আবারও তাহলে এডিপিতে পরিণত হয়েছে, বুঝতে পারছো? তারপর এডিপি কি করবে? আবার ঘুরে ফিরে এখানে চলে আসবে।
আবার সে এটিপিতে কনভার্ট হবে, হ্যাঁ, তারপর যখনই আবার কোষের দরকার হবে সে কি করবে, আবার এডিপিতে কনভার্ট হয়ে শক্তিটা দিয়ে দিবে। তুমি কি বুঝছো? তুমি কি বুঝছো? তুমি কি বুঝছো ব্যাপারটা? তুমি কি বুঝছো? এই জিনিসটাই সুন্দর করে এখানে লেখা আছে, এই জিনিসটাই সুন্দর করে লেখা আছে। তাহলে এই যে খেয়াল করো, আমাদের এটিপি ও কি করতেছে, ফসফোরাইলেশন আর ডিফসফোরাইলেশনের মাধ্যমে শক্তি সঞ্চয় করতেছে, রিলিজ করতেছে, সঞ্চয় করতেছে, রিলিজ করতেছে। এজন্যই এটা কাইন্ড অফ একটা রিচার্জেবল ব্যাটারি না? তুমি একটা ব্যাটারি চার্জ দিয়ে ব্যবহার করো, চার্জ শেষ হয়ে গেলে আবার চার্জ দাও, এটিপি কিন্তু সেই কাজটাই করতেছে। ও চার্জ নিয়ে, মানে ও কি একটা ফসফেট আর শক্তি নিয়ে শক্তি সঞ্চয় করতেছে, যখনই দরকার পড়তেছে সঞ্চয়টা ছেড়ে দিচ্ছে, তারপর আবার কি করতেছে, শক্তি নিয়ে নিচ্ছে। এই জন্যই এটাকে কি বলা হয়, একটা রিচার্জেবল ব্যাটারির মতো। আর এটাকে অনেক সময় জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলে, কারণ এটার মাধ্যমে কি তোমার কোষ শক্তি পাচ্ছে, তাই তো? এটার মাধ্যমেই তোমার কোষ শক্তি পাচ্ছে। আমি কি তোমাকে বুঝাইতে পারলাম ব্যাপারটা? এগুলো নিয়ে বিস্তারিত আমরা পড়াশোনা করব, কিছু সংক্ষিপ্ত কোয়েশ্চেন আসে। জীবনী শক্তি কি, সংজ্ঞাটা দেখে নিব, আমরা অলরেডি পড়ছি। জৈব মুদ্রা কি, অ্যাডিনোসিন ট্রাইফসফেটকে জৈব মুদ্রা বলা হয়। কেন বলা হয়? দেখো, এগুলা যখন ক নাম্বারে আসে তখন এক লাইন লিখলেই হয়, খ নাম্বারে আসলে তুমি আরেকটু কি ব্যাখ্যা করে দিবা। আর চেষ্টা করবা এই চ্যাপ্টারের জিনিসপত্রগুলো যখন আসবে তখন বিক্রিয়া দেওয়া, ঠিক আছে? ধরো বললো এটিপি কে কেন জৈব মুদ্রা বলা হয়, এটিপি কে কেন জৈব মুদ্রা বলা হয়, এই যে 2 নাম্বারের কোয়েশ্চেন আসছে, মানে সুন্দর করে লেখা আছে। এর থেকে ভালো অ্যান্সার কি হইতো জানো? তুমি একটু লিখলা, ঠিক আছে, তুমি ব্যাপারটা দেখাই দিলা, এডিপির সাথে এই যে এই বিক্রিয়াটা তুমি লিখে দিলা সুন্দর করে, হ্যাঁ, এই যে এই বিক্রিয়াটা সুন্দর করে লিখে দিলা, তোমাকে 2 এ 2 দিয়ে দিবে। তুমি যদি ঠিক মতো নাও লেখো বর্ণনা, তাও তোমাকে 2 এ 2 দিয়ে দিবে। সেম ভাবে এটিপি কে কেন রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয়, লিখছে, সুন্দর করে অ্যান্সার দিছে, ফাইন। তোমার অ্যান্সারটা আরেকটু সুন্দর হইতো যখন কি, ওই যে তুমি ওই বিক্রিয়াটা দিয়ে দিতা, এডিপি থেকে এটিপি, আবার এটিপি থেকে এডিপি। আমি কি বুঝাইতে পারলাম? এরপর জীবকোষে শক্তি সঞ্চয় ও শক্তি নির্গমন চক্রাকারে চলে, ব্যাখ্যা করে। ওই যে এডিপি থেকে এটিপি, কেন বুঝছো? এই যে এই সাইকেলটা, এই চক্রটা তোমাকে এক্সপ্লেন করতে বলছে, বুঝছো? চক্রাকারেই চলে। এডিপি ও শক্তি পাইলে একটা অর্গানিক ফসফেট ইনঅর্গানিক ফসফেট নিয়ে কি হয়ে যায়, এটিপি, আবার শক্তি ছেড়ে দেয়, আবার এডিপিতে রূপান্তর হয়, আবার শক্তি নিয়ে এটিপি, আবার শক্তি ছেড়ে দিয়ে কি এডিপিতে রূপান্তরিত হয়। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? আচ্ছা, কয়েকটা এমসিকিউ আছে, খেয়াল করো। অ্যাডিনোসিন প্লাস ইনঅর্গানিক ফসফেট কি হয়েছে আমাকে বলো তো? এডিপি। উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়ার প্রথম ধাপে কয়টা ফসফেট অংশগ্রহণ করে? খেয়াল করো, অ্যাডিনোসিন, এটার সাথে কিন্তু কোনো ফসফেট ছিল না। কয়টা ফসফেট যুক্ত হয়ে অ্যাডিনোসিন ডাইফসফেট হলো আমাকে বলো তো? দুইটা। বুঝছো? এখানে যদি এএমপি থাকতো তাহলে একটা ফসফেট, এখানে যদি এটিপি থাকতো তাহলে 3টা ফসফেট যুক্ত হইতো, ঠিক আছে? অ্যাডিনোসিন প্লাস পিআই ইকুয়ালস টু এডিপি। আচ্ছা, উদ্দীপকের বিক্রিয়াটিতে কি ঘটে আমাকে বলো তো? ফসফোরাইলেশন, তাই না? তাই তো? আচ্ছা, এ শক্তি জমা করে রাখে। এখানে আসলে এই যে এইটাকে এ চিন্তা করো, এটা আসলে ওয়াই লিখে ফেলছি, এটা আসলে কি হবে? তো দেখো, এটা যদি হয় তাহলে আমাদের অ্যান্সার কি হবে? এখানে কি তো দেখো, এটা যদি হয় আমাদের অ্যান্সারটা কি হবে? এখানে কি হয়েছে? ফসফোরাইলেশন ঘটে, তাই তো? এ শক্তি জমা রাখে, তাই না? এ হচ্ছে এটিপি, তাই তো? আচ্ছা, এরপর পানি বিয়োজিত হয়, এখানে কিন্তু পানি, তো দেখো এইটা যদি হয় তাহলে কোন অপশনগুলো ঠিক আছে? এখানে কি ফসফোরাইলেশন ঘটতেছে, এটা কি আমাদের শক্তি সঞ্চয় রাখে, তাই তো? পানি বিয়োজিত হয়, এই বিক্রিয়ায় কিন্তু কোনো পানি বিয়োজিত হচ্ছে না, তাহলে আমাদের উত্তর কি আমাকে বলো? 1 এবং 2, আমাদের উত্তর 1। তো আমাদের এটিপি আর জীবনী শক্তি ব্যাপারটা দেখলাম। আমরা এখন আমাদের চ্যাপ্টারের প্রথম পার্ট, সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস, এই ব্যাপারটা দেখব। তো সালোক সংশ্লেষণ কি তোমরা সবাই জানো, সবুজ উদ্ভিদ বা ক্লোরোপ্লাস্ট যুক্ত উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি থেকে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এই প্রক্রিয়াটাকেই বলা হয় সালোক সংশ্লেষণ। তো সংজ্ঞা আসলে কি লিখবা? সূর্যালোকের উপস্থিতিতে সবুজ উদ্ভিদ পানি এবং কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা জাতীয় খাদ্য তৈরি করার প্রক্রিয়াটাকে কি বলা হয়? সালোক সংশ্লেষণ। এই প্রক্রিয়ায় খেয়াল করো, আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আচ্ছা, সূর্যালোক, সূর্যের মধ্যে কিন্তু শক্তি আছে, ওই শক্তিটা ব্যবহার করে উদ্ভিদ
শর্করা জাতীয় খাদ্য তৈরি করতেছে না? আমাকে বলো তো, তাই তো? শর্করা জাতীয় খাদ্য মানে একটা রাসায়নিক উপাদান তৈরি করতেছে, একটা রাসায়নিক বন্ধন তৈরি করতেছে, তাই তো? তাই না? তাহলে আলোক শক্তিটা কিসে রূপান্তর হচ্ছে? রাসায়নিক শক্তিতে রূপান্তর হচ্ছে। সেটা কিসে সংরক্ষিত হয়? সেই শর্করা জাতীয় খাদ্যের মধ্যে কি সংরক্ষিত থাকে, যেই শক্তিটা পরবর্তীতে উদ্ভিদ ব্যবহার করে। কিভাবে? শ্বসন প্রক্রিয়ায়। আমরা সেটা পরে দেখব। হ্যাঁ, উদ্ভিদ তার বৃদ্ধির জন্য, নিজে বেঁচে থাকার জন্য ওই যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করছে, যে রাসায়নিক শক্তিতে সেটা আবদ্ধ আছে বা সংরক্ষিত ছিল, এটা পরবর্তীতে ব্যবহার করে। হ্যাঁ, নিজের কাজের জন্য ব্যবহার করে। আর বাদ বাকি অংশটা কি? খাদ্য, ফল মূল এই সব জায়গায় বা পাতায় সঞ্চিত থাকে। এই সঞ্চিত খাদ্যটাই কি পরবর্তীতে আমাদের বিভিন্ন অ্যানিমেল, আমরা, গরু, ছাগল ওরা খায়। বুঝতে পারছো? ওকে, তো চলো আমরা কিছু জিনিসপত্র এখানে লেখা আছে একটু পড়ি, আমি বিস্তারিত ব্যাখ্যা করব। দেখো, সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণগুলা কি কি? ক্লোরোফিল, আলো, পানি, কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে? তো পাতার ক্লোরোফিলের মধ্যে হ্যাঁ পানি আর কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে সূর্যালোকের উপস্থিতিতে। হ্যাঁ, সূর্যালোকের আলো থেকে কি শক্তি আসে, এই শক্তির উপস্থিতিতে বিক্রিয়াটা সংঘটিত হয় এবং শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এটাকে বলা হয় গ্লুকোজ। কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে। এবং উপজাত হিসেবে পানি আর অক্সিজেন তৈরি হয়। যে পানি আর অক্সিজেন কি পত্ররন্ধ্র বা পাতার ছিদ্র দিয়ে বের হয়ে যায়, পাতার ছিদ্র দিয়ে বের হয়ে যায়। তো এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা কোথায় হয়? অবশ্যই সবুজ উদ্ভিদের কোন অঙ্গে হয়? পাতায় হয়। পাতার কোন টিস্যুতে হয়? পাতার মেসোফিল টিস্যুতে। আমরা একটু পরেই দেখব। হ্যাঁ, পাতার মেসোফিল টিস্যুটা হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান। ওকে, ঠিক আছে। আচ্ছা, পাতা তো সবুজ, এই মেসোফিল টিস্যুর যেই কোষগুলা, সেখানে কি আমাদের ক্লোরোপ্লাস্ট থাকে। বুঝছো? ক্লোরোপ্লাস্টের গঠন তোমরা দেখছো। ক্লোরোপ্লাস্টে মেইনলি দুইটা অংশ থাকে, একটাকে বলা হয় গ্রানাম, আরেকটাকে কি বলা হয়? স্ট্রোমা। এই দুইটা অংশে কি সালোক সংশ্লেষণ হয়। সুন্দর করে লেখা আছে, স্থলজ সবুজ উদ্ভিদ মাটি থেকে মূলের সাহায্যে পানি শোষণ করে। সেই পানিটা কোথায় পৌঁছায়? অভিস্রবণ প্রক্রিয়ায় মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায়। হ্যাঁ, স্টোমা বা পত্ররন্ধ্রের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড পাতায় প্রবেশ করে এবং সেটাও কি মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায়। সূর্যালোকটাও কি ওখানে যায়। বুঝছো? আর জলজ উদ্ভিদ, পানিতেও তো উদ্ভিদ থাকে, ওরা তো আর বাতাস থেকে নিতে পারবে না। ওরা কি জলের মধ্যেও কিন্তু দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড থাকে, সেটা বাতাস থেকেও বেশি থাকে। বুঝছো? জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। দেখো, বায়ুমণ্ডলে 0.03%, আর পানিতে বেশি কার্বন ডাইঅক্সাইড আছে না? কার্বন ডাইঅক্সাইড কি আমাদের একটা বিক্রিয়ক। তো কার্বন ডাইঅক্সাইড যদি বেশি থাকে, তাহলে জলজ উদ্ভিদ বেশি কি সালোক সংশ্লেষণ করবে না, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আর এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, এই প্রক্রিয়ায় পানি আর অক্সিজেন এটা কি উপজাত হিসেবে কি হয়? তৈরি হয়। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা একটা জারণ বিজারণ প্রক্রিয়া। এখানে কে জারিত হয়, কে বিজারিত হয়? এখানে পানিটা হচ্ছে জারিত হয়, কার্বন ডাইঅক্সাইডটা বিজারিত হয়। তুমি বাংলা এভাবে লিখবা, পাজি কবি, এভাবে মনে রাখবা, পাজি কবি। পানি জারিত হয়, কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়, কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়। তো এখন এই পুরো প্রসেসটা আমরা একটু দেখবো, আচ্ছা, তো এই কাজটা কোথায় হয়? উদ্ভিদের পাতায়। পাতার কোথায় আমাকে বলো? মেসোফিল টিস্যু। পাতার মেসোফিল টিস্যু, এই দেখো পাতা, এই পার্টটা হচ্ছে পাতার উপরের ত্বক, ঊর্ধ্বত্বক, আর নিচের পার্টটা হচ্ছে নিম্নত্বক। মাঝখানের যে অংশটা, সেখানে মেসোফিল টিস্যু থাকে। তুমি চাইলে চিত্র আঁকাইতে পারো, আমি যদি একটু সবুজ দিয়ে চিত্র আঁকাই, এটা হচ্ছে আমাদের পাতার উপরিত্বক। ঠিক আছে, এটা হচ্ছে পাতার উপরিত্বক। এরকম লম্বা লম্বা কিছু কোষ থাকে, এই কোষগুলাকেই বলা হয় মেসোফিল টিস্যু। আমার চিত্রটা একদম অ্যাকুরেট হয় নাই, বুঝছো? আর এখানে কিছু স্পঞ্জি টিস্যু থাকে। ঠিক আছে, আর নিচের দিকে কি আমাদের নিম্নত্বকটা থাকে, অনেকগুলা লেয়ার আছে তুমি দেখতে পারতেছো। আর এই নিম্নত্বকের মধ্যেই কি আমাদের পত্ররন্ধ্র থাকে। আমি পত্ররন্ধ্রটাকে আমি দেখাইতেছি। ঠিক আছে, ওকে, এই হচ্ছে কি আমাদের মেসোফিল পাতার যে স্ট্রাকচার। ঠিক আছে, আচ্ছা, এই যে এই পার্টটাই হচ্ছে আমাদের মেসোফিল টিস্যু। এই পার্টটাই কি আমাদের মেসোফিল টিস্যু। এখানেই কি কাহিনীগুলো হয়। তো এখানে কাহিনী কেমনে হয়? সূর্যের আলো থেকে আলোক শক্তি এই টিস্যুতে প্রবেশ করে। ওকে, আর মাটি থেকে উদ্ভিদ কি করে? পানি নেয়, সেটা জাইলেমের মাধ্যমে অভিস্রবণ প্রক্রিয়ায় এখানে চলে যায়, তাই তো? পানি। আর উদ্ভিদের যে পত্ররন্ধ্র, এই পত্ররন্ধ্র দিয়ে কি কার্বন ডাইঅক্সাইড ভেতরে প্রবেশ করে। কার্বন ডাইঅক্সাইড ভেতরে প্রবেশ করে কি সেও কোথায় চলে যায়? এই
মেসোফিল টিস্যুর কোষে চলে যায়। এই কোষেই কি তারপর আমাদের সালোক সংশ্লেষণটা হয়। তো এটাই দেখানো আছে, এই যে মেসোফিল টিস্যু, এটা একটু বড় করে দেখানো আছে। এই মেসোফিল টিস্যুর মধ্যে কি প্লাস্টিড আছে, এই যে খেয়াল করো, এইটা হচ্ছে প্লাস্টিড, এইটা হচ্ছে প্লাস্টিড। এই যে প্লাস্টিড খেয়াল করছো, ক্লোরোপ্লাস্ট। প্লাস্টিডের মধ্যে দুইটা অংশ থাকে না, যে চাকতির মতো যে অংশ, এটাকে বলা হয় গ্রানাম চক্র বা থাইলাকয়েড আর স্ট্রোমা। এই দুইটা অংশে এই কি হয় আমাকে বলো, এই দুইটা অংশে সালোক সংশ্লেষণ। তো এই ব্যাপারটা আমরা একটু সুন্দর করে দেখব, ঠিক আছে। এখানে আরেকটা চিত্র দেওয়া আছে, পত্ররন্ধ্র। হ্যাঁ, পত্ররন্ধ্র দেখতে এরকম, তুমি চাইলে এই চিত্রটা একটু মনে রাখতে পারো, খুব একটা আসে না। এই পত্ররন্ধ্র দিয়েই কি আমাদের কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে। পত্ররন্ধ্রগুলো সাধারণত একটা পাতার নিচের, নিচের ত্বকে থাকে, উপরের ত্বকে থাকে না, নিচের ত্বকে, সাধারণত নিচের ত্বকে থাকে। ওকে, তো আমরা এখন এই সালোক সংশ্লেষণের পুরা প্রক্রিয়াটা দেখব। তো মনোযোগ দিতে হবে, এটা ঠিকমতো বুঝলে তুমি সবকিছু বুঝে ফেলবা, তো সালোক সংশ্লেষণ মানে কি জানো? কোনো কিছু তৈরি করা। সালোক মানে কি? স প্লাস আলোক, তার মানে আলো সহ, আলোর উপস্থিতিতে। তাহলে আলোর উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড আর পানি থেকে শর্করা জাতীয় খাদ্য বা গ্লুকোজ তৈরি করার প্রক্রিয়াটাকে কি বলা হয়? সালোক সংশ্লেষণ। ঠিক আছে, তো আমরা বিক্রিয়াটা একটু দেখি কি হয় এখানে। আমাকে বলো তো, পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড, তারা মিলে এখানে কাদের উপস্থিতিতে ব্যাপারটা হয়? দুইটা জিনিস থাকতে হয়, একটা হচ্ছে আলো, আর এটা কোথায় ঘটে আমাকে বলো তো? ক্লোরোফিলে ঘটে। ক্লোরোফিল কিন্তু থাকা লাগে, ক্লোরোফিল না থাকলে আমাদের এই সালোক সংশ্লেষণ হয় না। তাহলে ক্লোরোফিলের উপস্থিতি থাকা লাগে। কি তৈরি করে? গ্লুকোজ, শর্করা জাতীয় খাদ্য, C6H12O6। এটাই হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট, বুঝছো? আর বাই প্রোডাক্ট হিসেবে পানি আর অক্সিজেন তৈরি হয়। আমাদের এটা সমতাও করতে হবে। তো সমতা করার সময় তুমি জাস্ট একটা জিনিস মাথায় রাখলেই হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের যে অক্সিজেনটা তৈরি হয়, সেই অক্সিজেনটা পানি থেকে আসে, বুঝছো? আমাদের যে অক্সিজেনটা, সেটা পানি থেকে আসে এবং 6 অণু অক্সিজেন তৈরি হয়। এটা মাথায় রাখলেই হবে, তাহলে সমতা হয়ে যাবে। আমাদের যে অক্সিজেনটা, সেটা পানি থেকে উৎপন্ন হয় এবং 6 অণু অক্সিজেন তৈরি হয়। আচ্ছা, তাহলে 6 অণু অক্সিজেন যদি হয়, অক্সিজেনের পরমাণু কয়টা? 12টা না? তাহলে এখানে অক্সিজেনের 12টা পরমাণু থাকা লাগবে, তাহলে H2 এর আগে 12 দিতে হবে। আচ্ছা, এবার খেয়াল করো, কার্বন কয়টা? 1 অণু গ্লুকোজ তৈরি হয়, কার্বন কয়টা? 6টা, তাহলে 6টা কার্বন ডাইঅক্সাইড। এবার পানির সমতা করতে হবে, আমরা হাইড্রোজেনের সমতা করি, অক্সিজেনের সমতা হয়ে যাবে অটোমেটিক। হাইড্রোজেন কয়টা? 12 দুগুণে 24টা, এখানে কয়টা আছে? 12টা, তাহলে আরো 12টা হাইড্রোজেন পরমাণু লাগবে। তো এখানে 6 দিলেই কি 12টা হাইড্রোজেন পরমাণু হয়ে যাবে। আমি কি তোমাকে বুঝাইতে পারছি? সো এই যে গ্লুকোজ, এটাই কি আমাদের আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে পরিণত হয়েছে, আর এগুলা পত্ররন্ধ্র দিয়ে বের হয়ে যাবে। এই যে রাসায়নিক শক্তি বা গ্লুকোজ, এটাই উদ্ভিদের দেহে জমা থাকে, যেটা উদ্ভিদ ব্যবহার করতে পারে। উদ্ভিদ এটা ব্যবহার করে শক্তি তৈরি করে, যেই শক্তি দিয়ে ওর যাবতীয় কাজকর্ম চলে। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে বিক্রিয়াটা, এটা কোথায় হয় আমাকে বলো তো? আমরা একটু সবাই দেখে আসছি না? এই বিক্রিয়াটা হয় পাতায়, সবুজ উদ্ভিদের পাতায়। পাতার যে মেসোফিল টিস্যু আছে, এই মেসোফিল টিস্যুতে কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে অনেক বেশি। এই মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে, তাই তো, এই হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তোমরা নিশ্চয়ই খেয়াল করছো, এটা ক্লোরোপ্লাস্টের দুইটা অংশ থাকে, এটা হচ্ছে গ্রানাম আর এটা কি স্ট্রোমা, তাই তো। তো আমরা একটু ক্লোরোপ্লাস্ট এখানে আঁকাবো, তাহলে এই ব্যাপারটা কোথায় হবে? ক্লোরোপ্লাস্টে হবে। এই ধরো আমাদের ক্লোরোপ্লাস্ট দেখতে সবুজ হয়, আমি একটু বড় করে আঁকাইছি, কেমন? আচ্ছা, এখন ক্লোরোপ্লাস্টে কি গ্রানাম থাকে না? এই যে থাইলাকয়েড, এরকম অনেকগুলা চাকতি থাকে, তাই তো, অনেকগুলা থাকে। ঠিক আছে, আমি যে কোনো একটা দেখাইলাম, আমি একটাকে একটু বড় করে দেখাইলাম, এটাই হচ্ছে আমাদের ধরো গ্রানামের সেই একটা চাকতি। ঠিক আছে, আমার লিখতে সুবিধা হবে এই জন্য। এই গ্রানামের যেই চাকতিগুলা, সেই চাকতির প্রাচীরে ইটিএস থাকে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তোমাদের মনে আছে ইটিপি কি, ইটিএস কি? ইটিএস থাকলে এখানে এটিপি তৈরি হতে পারে, বুঝছো? তাহলে কি হয়, ব্যাপারটা কি হয়? সূর্য থেকে, আমাদের সূর্য বাবাজিটাকে আমরা একটু এঁকে ফেলি, কেমন? এই ধরো সূর্য, তাহলে সূর্যের আলো কি করবে জানো? এই গ্রানামে প্রবেশ করবে, লাইট। ওকে, তারপর মাটি থেকে মূলের সাহায্যে পানি যাবে না, তাই তো? পানি মেসোফিল টিস্যুতে গিয়ে
এই মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্ট, তারপর গ্রানায় প্রবেশ করবে, আমাদের পানি প্রবেশ করবে। এখন সূর্যের আলোর মধ্যে কিন্তু শক্তি আছে, ওই শক্তিটা কি করবে জানো? পানিটাকে ভেঙে ফেলবে, পানিটাকে বিয়োজিত করে ফেলবে, বুঝছো? এই যে আমাদের পানি, সেই পানিটাকে ভেঙে ফেলবে, কি করবে? বিয়োজিত করে ফেলবে। কে বিয়োজিত করবে? আমাদের সূর্যের যেই শক্তি, লাইট, আলোক শক্তি। তো বিয়োজিত করে ওকে কি করবে? অক্সিজেন বের করে দিবে। প্রথমত অক্সিজেন, আমি তোমাকে বলছিলাম না, এই যে অক্সিজেনটা, এটা কি পানি থেকে হয়, অক্সিজেন। তারপর কি করবে? তারপর হাইড্রোজেন আছে না, ও কি করবে? হাইড্রোজেনটাকে H+ পরিণত করবে, H+ পরিণত করবে, বুঝছো? আচ্ছা, এখন H+ করলে তো হবে না, এই পাশে তো কোনো চার্জ ছিল না, তাহলে ওই পাশে একটা পজিটিভ চার্জ হয়ে গেল না? সাথে সাথে সে একটা ইলেকট্রনও তৈরি করবে। সে একটা কি তৈরি করবে? একটা ইলেকট্রনও তৈরি করবে। আমি কি তোমাকে বুঝাইতে পারছি? আমি সমতাটা করি নাই, বাট আশা করি তুমি ব্যাপারটা বুঝছো। ঠিক আছে, তাহলে কি হইলো আমাকে বলো তো সবাই। পানিটা ভেঙে গেল। এই যে পানি ভেঙে যাওয়ার প্রক্রিয়া, এটাকে বলে ফটোলাইসিস। আলোর উপস্থিতিতে পানি ভেঙে গেছে। এখন এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনের মধ্যেই কিন্তু শক্তি আছে, বুঝছো? এই ইলেকট্রনের মধ্যেই শক্তি আছে। তো এই ইলেকট্রনটা কি করবে জানো? ইলেকট্রনটা ইটিএসে চলে যাবে। ওর মধ্যে ও কিন্তু উত্তেজিত ইলেকট্রন। ও কি করবে? ইটিএসে গিয়ে, আমাদের এখানে আগে থেকেই এডিপি থাকে আর ইনঅর্গানিক ফসফেট থাকে, এই দুইটা সে যোগ করে দিবে। শক্তি বাইরে থেকে শক্তি প্রয়োগ করে সে কি করে ফেললো? এডিপি আর ইনঅর্গানিক ফসফেট দুইটা যোগ করে এটিপি তৈরি করে ফেললো। কি তৈরি করে ফেললো? এটিপি তৈরি করে ফেললো। ঠিক আছে, আচ্ছা। আর এখানে আরেকটা জিনিস থাকে, এটিপির মতোই জৈব মুদ্রার মতোই আরেকটা উপাদান, এটাকে বলা হয় NADP। ঠিক আছে, এই H+টা এই NADPর সাথে গিয়ে NADP H+, এই জিনিসটা তৈরি করবে। জাস্ট মাথায় রাখো এই জিনিসটা তৈরি করবে। এটা পরবর্তীতে এটিপিতেও রূপ নিতে পারে। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারলাম? এখন এই যে এটিপি তৈরি হয়েছে, এই এটিপির কাজটা কি? ও কি উদ্ভিদে শক্তি দিবে? না। দেখো, সালোক সংশ্লেষণ এটা নিজেও কিন্তু একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়া চালানোর জন্য শক্তি দরকার না? অবশ্যই। সেই শক্তি প্রোভাইড করবে এই এটিপি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, কার্বোহাইড্রেট তৈরি হয়, তো তৈরি হতে তো শক্তি লাগবে। ওই প্রক্রিয়াটা চালানোর জন্য শক্তি হচ্ছে এটা, এই এটিপিটা প্রোভাইড করবে। আচ্ছা, তাহলে প্রথম ফেজ শেষ। এইবার কি হবে জানো? এই যে এটিপিটা, সে স্ট্রোমায় চলে আসবে। কোথায়? স্ট্রোমা। হ্যাঁ, তো স্ট্রোমার মধ্যে আমাদের পত্ররন্ধ্র দিয়ে যে কার্বন ডাইঅক্সাইডটা প্রবেশ করবে। এই ধরো, পত্ররন্ধ্র দিয়ে কার্বন ডাইঅক্সাইডটা প্রবেশ করে কি আমাদের প্লাস্টিডের স্ট্রোমায় কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে। ঠিক আছে, তো কার্বন ডাইঅক্সাইড কোথায় আসছে? স্ট্রোমায় আসছে, এটিপিটাও স্ট্রোমায় আসছে। আমি কি বুঝাইতে পারলাম? তো এরা এখানে এসে একটা বিশেষ প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করবে, বুঝছো? সেই প্রক্রিয়াটাকে বলা হয় C3 সাইকেল। এটা নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের বইয়ে নাই। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে আমি একটু আবার রিক্যাপ করি ব্যাপারটা কি হয়। এটা হচ্ছে কি আমাদের প্লাস্টিডের এই অংশটা খেয়াল করো, এই অংশটা হচ্ছে থাইলাকয়েড, গ্রানাম। আর বাইরের অংশটা এই যে বাইরের অংশটা হচ্ছে স্ট্রোমা। ঠিক আছে, তো এই থাইলাকয়েডের প্রাচীরে ইটিএস থাকে। তো আলোক শক্তি বা সূর্যালোক থাইলাকয়েডে প্রবেশ করে, পানিটাও থাইলাকয়েডে প্রবেশ করে। সূর্যালোকের উপস্থিতিতে সূর্যালোকের শক্তিটা ব্যবহার করে পানিটা ভেঙে যায়। পানিটা ভেঙে কি H+ ইলেকট্রন আর হচ্ছে অক্সিজেন তৈরি করে। এই অক্সিজেনটাই হচ্ছে এই অক্সিজেন যেটা বের হয়ে যায়, আমরা শ্বাসের মাধ্যমে নেই। বুঝতে পারছো? আর এই ইলেকট্রনটা, এই যে উত্তেজিত ইলেকট্রন আর এই হাইড্রোজেন, ওরা কি করে? ওরা কিন্তু উত্তেজিত, ওদের মধ্যে শক্তি আছে। ওরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে চলে যায় এবং কোষের এডিপি থেকে এটিপি বানায়। হ্যাঁ, এন্ড NADP থেকে NADP H+, বানায়, যেগুলা কি শক্তি দিতে পারে। ওরা কি করবে? ওরা কিন্তু উদ্ভিদের অন্য কাজে ব্যবহার হবে না। ওরা কি করবে? এই যে সালোক সংশ্লেষণ তো একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালানোর জন্য শক্তি দরকার না? সেই প্রক্রিয়াটা চালাবে। তো এই যে এটিপি তৈরি হলো, সেটা এখন কোথায় চলে যাবে? স্ট্রোমা। আর স্ট্রোমাতে আগে থেকেই কার্বন ডাইঅক্সাইড চলে আসবে, বুঝছো? ঠিক আছে, আর স্ট্রোমার মধ্যে আরেকটা জিনিস থাকে, 5 কার্বন বিশিষ্ট একটা জিনিস থাকে। কয় কার্বন বিশিষ্ট একটা জিনিস থাকে আমাকে বলো? 5 কার্বন বিশিষ্ট একটা জিনিস থাকে। হ্যাঁ, এটাকে বলে, থাক, এটা কি বলে দরকার নেই। 5 কার্বন বিশিষ্ট একটা জিনিস, কলেজ উঠলে ভালো করে পড়বা। তো এটার সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে 6 কার্বন বিশিষ্ট একটা জিনিস তৈরি করবে না?
আমাকে বলো 6 কার্বন বিশিষ্ট একটা জিনিস তৈরি করবে না? এটার সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে 6 কার্বন বিশিষ্ট একটা জিনিস তৈরি করে। এটা অস্থায়ী, এটার সাথে সাথেই ভেঙে যায়। এটা ভেঙে গিয়ে 2টা 3 কার্বন বিশিষ্ট জিনিস তৈরি করে, বুঝছো? যার নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, বুঝছো? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এরা হচ্ছে স্থায়ী। তাহলে এই চক্রের প্রথম স্থায়ী উপাদান 3 কার্বন বিশিষ্ট, এজন্য এই চক্রকে বলা হয় C3 সাইকেল। এর মাধ্যমে কি তৈরি হয় আমাদের? বলো, C6H12O6। এইটার বিস্তারিত তোমাদের সিলেবাসে নাই, কলেজে উঠলে পড়বে। তাহলে বোঝা গেছে তো, মোটামুটি বোঝা গেছে। এইবার এই হচ্ছে আমাদের সালোক সংশ্লেষের মেইন প্রক্রিয়া। এখন এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি, বুঝছো? এটাই তোমাদের বইয়ের চিত্রের মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, C3 সাইকেলের আরেকটা নাম হচ্ছে ক্যালভিন চক্র, বুঝছো? যে C3 সাইকেল, এটা বিজ্ঞানী ক্যালভিন আবিষ্কার করেছে, এই জন্য এটার নাম হচ্ছে বিজ্ঞানী ক্যালভিন। এই জিনিসটাই কি তোমার এখানে আলোচনা করা আছে। আচ্ছা, আমি বুঝাচ্ছি। শোনো, একটু মনোযোগ। যতটুকু পড়াইছি, এতক্ষণ যা পড়াইছি, বুঝতে পারছো? সালোক সংশ্লেষণ একটা দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাকে 1905 সালে, এগুলো মাঝে মাঝে এমসিকিউতে আসে, যদিও খুবই বাজে এমসিকিউ, 1905 সালে ইংরেজ শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান 2টা প্রক্রিয়ায় ভাগ করে। প্রথম প্রক্রিয়াটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়। হ্যাঁ, এই পর্যায়ে আলো লাগে। আর দ্বিতীয় পর্যায়টা হচ্ছে আলোক নিরপেক্ষ, অর্থাৎ এই প্রক্রিয়ায় বা এই পর্যায়ে আলোটা লাগে না। বুঝতে পারছো? তুমি কি আমাকে বলতে পারবা? এটাই কিন্তু পুরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এটা কি আমরা 2টা ভাগে ভাগ করছি? একদম শুরুর ভাগটা খেয়াল করো, যেটা কোথায় হয়? গ্রানামের মধ্যে হয়। এই পর্যায়ে পানি আলোর উপস্থিতিতে ভেঙে গিয়ে অক্সিজেন ইলেকট্রন তৈরি করে, যেই ইলেকট্রনটা কি এটিপি তৈরি করে, বুঝছো? এই পর্যায়ে এটিপি তৈরি হয়। এই প্রক্রিয়াটা কি আলোক নির্ভর না, আলোর উপরে কিন্তু নির্ভরশীল। যেই এটিপিটা উৎপন্ন হয়েছে, সেই এটিপি কার্বন ডাইঅক্সাইড আর কোষের একটা 5 কার্বন বিশিষ্ট যৌগ আছে, তারা মিলে গ্লুকোজ তৈরি করে। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়টা। এখানে কিন্তু আলো লাগে না। এখানে কি আলো লাগে? এখানে এই এটিপিটা থাকলেই হয়, বুঝতে পারছো? এজন্য প্রথম যে ফেজটা, এটাকে বলা হয় আলোক নির্ভর পর্যায়, এটাকে বলা হয় আলোক নিরপেক্ষ পর্যায়। তবে আলোক যে নিরপেক্ষ পর্যায়, এটা কিন্তু প্রথমটার উপরে ডিপেন্ড করে, ইন্ডিপেন্ডেন্ট, মানে পরোক্ষভাবে ডিপেন্ড করে না। আমাকে বলো, সরাসরি আলোর উপরে ডিপেন্ড না করলেও এটিপির উপরে তো ডিপেন্ড করতেছে। এটিপি না থাকলে এই চক্র চলবেই না। তাহলে ইনডিরেক্টলি কিন্তু এটাও লাইটের উপরে ডিপেন্ডেন্ট। আমি কি বুঝাইতে পারলাম? বলো। এইটাই সুন্দর করে এখানে দেওয়া হচ্ছে। এই যে দেখো, আমাদের গ্রানাম, এখানে কি আলোক নির্ভর পর্যায় হয়, তারপর স্ট্রোমার মধ্যে কি আলোক নিরপেক্ষ পর্যায় বা ক্যালভিন সাইকেল হয়। তোমরা কি বুঝতে পারছো? আমাকে সবাই বলো এই যে আলোক নিরপেক্ষ পর্যায়, আলোক নির্ভর পর্যায়, এটা হচ্ছে প্রথম পর্যায়। এটা সম্পর্কে বিস্তারিত জিনিসপত্র লেখা আছে, আমরা যা পড়ছি সেটাই। দেখো কি তৈরি হয়। প্রথমত সূর্যালোকের উপস্থিতিতে আমাদের পানিটা ভেঙে যায়। ভেঙে অক্সিজেন তৈরি করে, H+ তৈরি করে, আর কি ইলেকট্রন তৈরি করে, তাই না? তাহলে এটা কোথায় হয় আমাকে বলো? এটা হয় গ্রানামের মধ্যে। তারপর এই যে ইলেকট্রনটা, উত্তেজিত ইলেকট্রন আর হাইড্রোজেন, তারা ইটিএস এর মধ্যে চলে যায়। ইটিএস এর মধ্যে গিয়ে এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যোগ করে দেয়, এটিপি তৈরি করে। যেই শক্তিটা লাগে সেই শক্তিটাই কি এই ইলেকট্রন প্রোভাইড করে। আবার এটিপির মতোই আরেকটা জিনিস, যেটাকে বলা হয় এনএডিপি, তার সাথে এই H+ যোগ হয়ে NADPH এভাবেও লেখে। আবার NADPH বা NADPH+H+ এভাবেও লেখে, বুঝছো? আচ্ছা, NADPর ফুল ফর্ম কি জানো? এটিপির ফুল ফর্ম তো সবাই জানো, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। NADP এইটার ফুল ফর্ম হচ্ছে, এখানে লেখা আছে, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। NADP ফুল ফর্ম কি? নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এটার সাথে যখন হাইড্রোজেন যুক্ত হবে, এটা কি বিজারিত হয়ে যাবে। এই জন্যই কি বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এই যে এটা হচ্ছে বিজারিত NADP। আমি কি বুঝাইতে পারলাম? এই জিনিসটা এখানে সুন্দর করে লেখা আছে। হ্যাঁ,
ফটোলাইসিস কি বলতো? দেখো দেখো, সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, প্রোটন বা হাইড্রোজেন আয়ন ও ইলেকট্রন তৈরি করে। এই প্রক্রিয়াকে বলা হয় পানির ফটোলাইসিস। আমরা পড়ছি। তাহলে এটাই কি আলোক নির্ভর পর্যায়। এখানে কি এই যে এটিপি তৈরি হয়েছে, এই এটিপিটাই আমাকে পরবর্তী পর্যায়ে হেল্প করবে। আলোক কি নিরপেক্ষ পর্যায়ে। তো আলোক নিরপেক্ষ পর্যায়ে কি হয়, যেখানে সুন্দর করে লেখা আছে। এটা কোথায় হয়? খুবই ইম্পর্টেন্ট। এটা হয় আমাদের গ্রানামে। এটা কোথায় হয়? গ্রানামে। খুবই ইম্পর্টেন্ট। এরপর আলোক নিরপেক্ষ পর্যায়। এই পর্যায়ে কি আলোর প্রত্যক্ষ প্রয়োজন হয় না, আলোর উপস্থিতিতেও কিন্তু এটা চলতে পারে। ঠিক আছে। বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্র দিয়ে প্রবেশ করে আলোক পর্যায়ে তৈরি এটিপি, এই যে খেয়াল করো, আলোক পর্যায়ে তৈরি এটিপি, এনএডিপি, এইচ এবং H+, এটার সাহায্যে আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয়। তো এই যে সাইকেলটা, হ্যাঁ, আমাদের আলোক পর্যায়ে যেই এটিপি, আলোক পর্যায়ের এটিপি, এরপর এনএডিপি, H+, হ্যাঁ, আমরা ওটা আপাতত কনসিডার না করি। আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এগুলা মিলে আমাদের যে শর্করা বা C6H12O6 তৈরি হয়, এই তৈরির 3 ধরনের প্রক্রিয়া আছে। এক এক উদ্ভিদে এক এক রকম। প্রথম যেই চক্রটা, সেটাকে বলা হয় ক্যালভিন চক্র বা C3 চক্র। এটাই আমরা পড়াশোনা করলাম এতক্ষণ, বুঝছো? এই যে আমি এই চক্রটা না, এটা এক এক উদ্ভিদে এক এক রকম। এটার বিস্তারিত তোমাদের বইয়ে নাই। প্রথম যেটা, সেটা হচ্ছে C3 চক্র বা ক্যালভিন চক্র। বিজ্ঞানী ক্যালভিনের নাম অনুসারে এটা ক্যালভিন চক্র বা C3 চক্র বলা হয়েছে। কেন C3? কারণ এই চক্রের প্রথম স্থায়ী উপাদান হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। অথবা কিছু কিছু উদ্ভিদে হ্যাচ ও স্ল্যাক চক্র, বিজ্ঞানীদের নাম অনুসারে, বা এটাকে C4 সাইকেলও বলা হয়। আবার কিছু কিছু উদ্ভিদে ক্রেসোলিসিয়ান অ্যাসিড বিপাক বা ক্যাম সাইকেল বলে, বা ক্যাম সাইকেল। এটা মূলত মরুভূমির উদ্ভিদে হয়। আমি কি বুঝাইতে পারলাম? তো প্রথম দুইটার সংক্ষিপ্ত আলোচনা দেওয়া আছে। তো এটা মূলত আলোক নিরপেক্ষ পর্যায়। হ্যাঁ, আলোক নিরপেক্ষ পর্যায়। এই অংশটা, বুঝছো? এই অংশটা 3 প্রকারের হয়, মাত্রই বললাম। প্রথমটা হচ্ছে C3, পরেরটা হচ্ছে C4, পরেরটা হচ্ছে ক্যাম সাইকেল। তো C3 আর C4 সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা তোমাদের বইয়ে দেওয়া আছে। অত বেশি কিছু না। ঠিক আছে। হ্যাঁ, CO2 আত্তীকরণের গতিপথ মানে, বুঝছো, ওই স্ট্রোমার মধ্যে কার্বন ডাইঅক্সাইড আর এটিপি একসাথে মিলে গ্লুকোজ তৈরি করার প্রক্রিয়া। হ্যাঁ, এটা এই যে C3 সাইকেল, এটা বিজ্ঞানী কেলভিন, বেনসন, ব্যাসাম 3 জন বিজ্ঞানী মিলে আবিষ্কার করছিল, বুঝছো? বা সংক্ষেপে ক্যালভিন সাইকেলও বলা হয়। হ্যাঁ, এই আবিষ্কারের জন্য কিন্তু 1961 সালে নোবেল প্রাইজও পান তারা। বুঝতে পারছো? মেজরিটি উদ্ভিদে এই প্রক্রিয়ায় কি শর্করা তৈরি হয়। কেন এটাকে C3 সাইকেল বলে? এর প্রথম স্থায়ী উপাদান 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাকে বলছি, 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। এজন্য এই গতিপথকে কি বলা হয়? C3 গতিপথ। হ্যাঁ, আর যে সমস্ত উদ্ভিদে এই C3 সাইকেলটা কমপ্লিট হয়, তাদেরকে বলা হয় C3 উদ্ভিদ। মনে রাখবা, প্রথম পর্যায়ে বা আলোক নির্ভর পর্যায়ে, হ্যাঁ, যেখানে এটিপি তৈরি হয়, এটা সবার ক্ষেত্রে সেম। আলোক নিরপেক্ষ পর্যায়ে কিছু কিছু উদ্ভিদে এক এক রকম হয়। তো প্রথমটা আমরা দেখে ফেললাম, C3 সাইকেল। এর পরেরটা হচ্ছে হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 গতিপথ। হ্যাঁ, এটাও বিজ্ঞানীদের নাম অনুসারে। অস্ট্রেলীয় বিজ্ঞানী MD হ্যাচ ও CR স্ল্যাক 1966 সালে কার্বন ডাইঅক্সাইড বিজারণের আরেকটা গতিপথ আবিষ্কার করেন। হ্যাঁ, এই প্রক্রিয়ায় প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। প্রথম স্থায়ী উপাদান 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এজন্য এটাকে বলা হয় C4 সাইকেল বা C4 গতিপথ। আর এই চক্র সম্পন্ন করে এরকম উদ্ভিদগুলোকে বলা হয় C4 উদ্ভিদ। C4 উদ্ভিদের কিছু উদাহরণ দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। আচ্ছা, মনে রাখতে হবে C3 সাইকেল আমরা কি দেখলাম? C3 সাইকেল, C4 সাইকেল আর ক্যাম সাইকেল, তিনটাই তো। হ্যাঁ, C4 সাইকেলে ফার্স্টে কিছু এক্সট্রা কাজকর্ম হয়, পরে আবার C3 সাইকেলটাই হয়, বুঝছো? C4 সাইকেলে ফার্স্টে কিছু এক্সট্রা কাজকর্ম, কিছু প্রি প্রসেস হয়। সেম ভাবে ক্যাম সাইকেলেও কি আগে কিছু কাজকর্ম হয়, পরবর্তীতে গিয়ে C3 সাইকেল হয়। C3 সবার মধ্যেই হয়, এটাই লেখা আছে।
C4 উদ্ভিদে একই সাথে হ্যাচ ও স্ল্যাক চক্র এবং ক্যালভিন চক্র এটা পরিচালিত হয়। C3 উদ্ভিদের তুলনায় C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণ হার অনেক বেশি। হ্যাঁ, এটার কারণ তোমরা কলেজে উঠে জানতে পারবে। আপাতত জাস্ট মনে রাখো যে C4 সাইকেল যারা চালনা করে C4 উদ্ভিদগুলা, ওদের সালোক সংশ্লেষণ হার অনেক বেশি। উৎপাদন ক্ষমতাও বেশি। ফর এক্সাম্পল C4 সাইকেল কারা কারা? C4 উদ্ভিদগুলো কিন্তু মনে রাখতে হবে। ভুট্টা, আখ, ঘাস জাতীয় উদ্ভিদ, মুথা ঘাস, নটে গাছ, অ্যামারান্থাস। নটে গাছের ইয়ের নাম হচ্ছে অ্যামারান্থাস। একদম ঠাড়া মুখস্থ রাখতে হবে। ভুট্টা, আখ, ঘাস, হ্যাঁ, মুথা ঘাস, নটে গাছ, ভুট্টা, আখ। তোমরা কি খেয়াল করছো আখ খাইছো? আখের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে চিনি থাকে, প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে। C4 উদ্ভিদের উৎপাদন ক্ষমতা বেশি না? ওরা সালোক সংশ্লেষণে ধুমায় গ্লুকোজ উৎপাদন করে। এই জন্যই ভুট্টাও কিন্তু কর্ন, ভুট্টার মধ্যেও কি প্রচুর গ্লুকোজ থাকে না? ভুট্টা, আখ, মুথা ঘাস, নটে ঘাস, এগুলো মনে রাখতে হবে, ঘাস জাতীয় উদ্ভিদ। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারলাম? তাহলে ব্যাপারটা কি হয়? সালোক সংশ্লেষণ আমরা পুরোটা বুঝছি। এই পার্টটুকু হচ্ছে আলোক নির্ভর পর্যায়। এখানে কি তৈরি হয়? শক্তি তৈরি হয়, যেই শক্তি দিয়ে বাকি কাজটুকু চলবে। হ্যাঁ, এটিপি তৈরি হয়, যেই এটিপি দিয়ে আমাদের পরের যেই সাইকেলটা আলোক নিরপেক্ষ পর্যায়ে সেটা চলবে। তো আলোক নিরপেক্ষ পর্যায় এখানে এক এক উদ্ভিদের ক্ষেত্রে এক এক রকম হয়। কয়েকজনের ক্ষেত্রে আমরা বলতে পারি C3, C4 বা ক্যাম। এটার বিস্তারিত তোমাদের বইয়ে নাই, তোমরা কলেজে উঠে পড়বে। আচ্ছা, চলো আমরা এখন কিছু জিনিসপত্র দেখি। C3 চক্র আর C4 চক্র দুইটার পার্থক্য আসতে পারে। আবিষ্কারক, ঠিক আছে, প্রথম স্থায়ী পদার্থ কোন উদ্ভিদে ঘটে? হ্যাঁ, উৎপাদন ক্ষমতা এটার কম, ওইটা বেশি। ঠিক আছে, সালোক সংশ্লেষণ হার C3 এর কম, C4 এর কি বেশি। উদাহরণ, অধিকাংশ উদ্ভিদ হচ্ছে C3, ধান, গম, আম, জাম, যা কিছু আছে, বুঝছো? আর উদাহরণ, তো এটা 4 নম্বরের জন্য যদি আসে, তুমি এই কয়টা পার্থক্য দিয়ে দিলেই হয়ে যাবে। আমি স্লাইডটা দিয়ে রাখবো। আচ্ছা, এবার এই চ্যাপ্টারটার সামারি, সালোক সংশ্লেষণের সামারি। তোমরা নোট করার সময় সামারি লেখো না? আমি তোমাদের জন্য স্লাইডে সামারিটাও দিয়ে দিচ্ছি সুন্দর করে। হ্যাঁ, ইম্পর্টেন্ট তথ্য আছে, সব সামারিটা এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের সালোক সংশ্লেষণ দুইটা ধাপে, আলোক নির্ভর, আলোক নিরপেক্ষ। আলোক নির্ভর প্রক্রিয়ায় কি হয় আমাকে বলো তো? আলোক নির্ভর প্রক্রিয়ায় এটিপি আর NADP H+H+ হয়। হ্যাঁ, প্রক্রিয়া কি? ফটোলাইসিস কি আমরা শিখছি না? বলো তো, আলোর উপস্থিতিতে পানির যেই ভাঙন সেটাই ফটোলাইসিস। আচ্ছা, ফটোফসফোরাইলেশন এটা মানে কি? ফসফোরাইলেশন মানে কি আমাকে বলো তো? ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়া, যখন আলোর উপস্থিতিতে হবে ফটোফসফোরাইলেশন। বুঝছো? এই প্রক্রিয়ায় যে শক্তি বা এটিপি তৈরি হলো সেটা আলোক নিরপেক্ষ পর্যায়ে চলে যাবে। সেই আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাই অক্সাইড এবং এটার সাথে বিক্রিয়া করে কি হবে? গ্লুকোজ তৈরি করবে। ঠিক আছে, এই প্রক্রিয়াটা সাধারণত 3 ভাবে হইতে পারে। C3 চক্র বা ক্যালভিন চক্র, হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 চক্র, ক্রাসুলেসিয়ান এসিড বিপাক। আমি কি বুঝাইতে পারলাম? তো এই হচ্ছে সামারিটা দেওয়া আছে, সামারি। হ্যাঁ, চলো আমরা কিছু এমসিকিউ সলভ করি। হ্যাচ ও স্ল্যাক চক্রে প্রথম স্থায়ী পদার্থ কি? 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট। কেমন? রনি পর্যায়ক্রমে ধান, সরিষা ও ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল। সে সরিষা ক্ষেতে মৌমাছি সহ নানা ধরনের পতঙ্গ দেখতে পেলেও ধান ও ভুট্টা খেতে দেখতে পেল না। আচ্ছা, ভুট্টা গাছ অন্য গাছ থেকে আলাদা। ভুট্টা গাছে কি হয় আমাকে বলো তো? C4 হয় না? এর উৎপাদন ক্ষমতা তুলনামূলক কম না? এটি খাদ্য উৎপাদনে C4 গতিপথ। ঠিক আছে, কার্বন বিজারণের প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে 2 ও 3, আমার आंसर কি 2 ও 3। কেমন? রনি পর্যায়ক্রমে, আচ্ছা, কোন আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয় এইটা আমরা একটু পরে দেখব। বুঝছো, এইটা আমরা একটু পরে দেখব, আপাতত থাক। ব্ল্যাকম্যান কত সালে সালোক সংশ্লেষণ? খুবই বাজে কোশ্চেন। কত সালে? 1905 সালে। 1905 সালে। আচ্ছা, নিচের কোনটা C3 উদ্ভিদ বলো তো? আখ, ভুট্টা, মুথা ঘাস, এটা কি? C4 ধান। কেমন? আচ্ছা, কিছু সংজ্ঞা আছে, ক নাম্বারেও আসতে পারে, খ নাম্বারেও আসতে পারে, বা শর্ট কোশ্চেনেও আসতে পারে। ফটোফসফোরাইলেশন কি? কতে আসলে জাস্ট সংজ্ঞা, খতে আসলে বা শর্ট কোশ্চেনে আসলে কি করবা আমাকে বলো? তুমি বিক্রিয়া সহ দিবা। এরপর কি চাইছে? সালোক সংশ্লেষণ কাকে বলে? C4 গতিপথ কাকে বলে? C3 উদ্ভিদ কাকে বলে? হ্যাঁ, পাতার কোন অংশে সালোক সংশ্লেষণের হার সবচেয়ে বেশি? পাতার মেসোফিল টিস্যুতে। হ্যাঁ, মেসোফিল টিস্যুতেই কি আমাদের সালোক সংশ্লেষণটা হয়। হ্যাঁ, এরপর ফটোলাইসিস বলতে কি বোঝায়? পারবা না? বিক্রিয়া সহ ব্যাখ্যা করে দিবা। ডান।
বিক্রিয়া সহ ব্যাখ্যা করে দিবা, ঠিক আছে? তুমি পারলে চিত্রটাও দিয়ে দিয়া, ওই সিম্পলিফাইড চিত্র, আমি যেই চিত্রটা আগাইছি ওটা দিলেই হবে, ঠিক আছে? নিচে লিখে দিবা সরলীকৃত চিত্র। হ্যাঁ, নটে গাছকে কেন C4 সাইকেল বলা হয়, ভুট্টা গাছকে কেন বলা হয়, অ্যামারান্থাসকে কেন C4 বলা হয়, বুঝছো? আচ্ছা, তো পরবর্তী কোয়েশ্চেন, C4 উদ্ভিদে শালক সংশ্লেষণ কেন বেশি হয়? এটার অ্যাকচুয়াল কারণ তোমাদের বইয়ে দেওয়া নাই, বুঝছো? C4 সাইকেল একই সাথে C4 C3 দুইটাই পরিচালিত হয়, এটা তুমি লিখতে পারো। আর হচ্ছে উচ্চ তাপমাত্রা এবং কম কার্বন ডাইঅক্সাইড থাকলেও এরা শর্করা তৈরি করতে পারে, সো প্রতিকূল পরিবেশেও তৈরি করতে পারে, এই জন্য কি শালক সংশ্লেষণের হারটা কি অনেক বেশি, ঠিক আছে? আচ্ছা, মেইন কারণ তোমরা পরবর্তী ক্লাসে উঠে শিখবে। আচ্ছা, এখন এই যে শালক সংশ্লেষণ, এটাতে বিভিন্ন প্রভাবক আছে, বিভিন্ন প্রভাবক যারা এই বিক্রিয়াটাকে কি করে, প্রভাবিত করে। তো এরকম কিছু প্রভাবক আমরা দেখব। দুইটা মেইন প্রভাবক হচ্ছে ক্লোরোফিল আর আলো। ক্লোরোফিল না থাকলে শালক সংশ্লেষণ হবে না, আলো না থাকলে শালক সংশ্লেষণ হবে না, তাই তো? আচ্ছা, ক্লোরোফিল হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক, অর্থাৎ এটা উদ্ভিদ দেহের ইন্টারনাল, তাই না? তাই তো, অভ্যন্তরীণ প্রভাবক, ইন্টারনাল প্রভাবক। আর আলো হচ্ছে বাহ্যিক প্রভাবক, ঠিক আছে, বাইরের একটা জিনিস। আচ্ছা, তো ক্লোরোফিল সাধারণত একটা পাতায় ক্লোরোফিল যত বেশি হয়, হ্যাঁ, ক্লোরোফিল যত বেশি হয় আমাদের শালক সংশ্লেষণ বা ফটোসিনথেসিসও কি বেশি হয়। তবে কোনো কিছুই অতিরিক্ত বেশি ভালো না। ক্লোরোফিল যদি খুবই কম থাকে শালক সংশ্লেষণ ঠিকমতো হবে না, না থাকলে তো হবেই না। যত বেশি তত ভালো, শালক সংশ্লেষণ বেশি হবে, কিন্তু অতিরিক্ত বেশি হলে আবার গ্যাঞ্জাম। ক্লোরোফিল যদি অনেক বেশি হয়ে যায় তবে এনজাইমের ঘাটতি দেখা যায়। হ্যাঁ, ক্লোরোফিল যদি খুব বেশি হয়ে যায়, এনজাইমের ঘাটতি, এনজাইমগুলো কিন্তু শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় লাগে, এনজাইমের ঘাটতি দেখা যায়, শালক সংশ্লেষণ কমে যায়। এবার আলো না থাকলে শালক সংশ্লেষণ হবে না। আলোর মাধ্যমেই তো শক্তিটা পাওয়া যায়, ওই শক্তি দিয়েই তো কাজকর্মগুলো করে, ঠিক আছে? এখন সব আলোতে তোমরা জানো আলোর কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য আছে। হ্যাঁ, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য থাকে না? দৃশ্যমান আলোর মধ্যে কিন্তু 7টা আলো থাকে, বেনিয়া সহ কালা, তাই না? বেনিয়া সহ কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এর মধ্যে সবুজ আর হলুদ আলোতে শালক সংশ্লেষণ ভালো হয় না, বুঝছো? শালক সংশ্লেষণ ভালো হয় না। কোন আলোতে ভালো হয়? এই লেখা আছে লাল, নীল, কমলা, বেগুনি। এই যে লাল, নীল, কমলা, বেগুনি, খুব ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে। লাল, নীল, এই যে এই দুইটা আর এই দুইটা, লাল, নীল, কমলা, বেগুনি, প্রথম দুইটা আর লাস্টের বেনিয়া সহ কালার, প্রথম দুইটা আর লাস্টের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 480 থেকে 480 ন্যানোমিটার। হ্যাঁ, মুখস্থ রাখতে হবে, 400 থেকে 480 ন্যানোমিটার মুখস্থ রাখতে হবে এটা, বা 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে শালক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। দেখো, একটা সংক্ষিপ্ত প্রশ্ন, সব আলোতে শালক সংশ্লেষণ সমান হয় না, তুমি সুন্দর করে লিখে দিবা এই ব্যাপারটা, এই জাস্ট পয়েন্ট করে লিখে দিচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তো আলো যত বেশি কি শালক সংশ্লেষণ তত ভালো হয়। তবে কোনো কিছুই অতিরিক্ত বেশি ভালো না, দেখো, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আলোর পরিমাণ বাড়লে শালক সংশ্লেষণের হারও বেড়ে যায়, কিন্তু আলোর পরিমাণ অত্যাধিক বেড়ে গেলে পাতার ভেতরকার এনজাইম নষ্ট হয়ে যায়, ক্লোরোফিল উৎপাদন কম হয়, শালক সংশ্লেষণের হারও কি কমে যায়। এরপর এই রেঞ্জটা দিয়ে দিবা, ওকে? আচ্ছা, এবার আমরা শালক সংশ্লেষণের প্রভাবক দেখব। তো প্রভাবককে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক, মানে পরিবেশের প্রভাবক, আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ, উদ্ভিদের অভ্যন্তরীণ জিনিসপত্র। হ্যাঁ, এই প্রভাবকের কারণে শালক সংশ্লেষণের হার কম বেশি হতে পারে। তো প্রথম যেই প্রভাবকটা সেটা হচ্ছে আলো। তো আলো সম্পর্কে আমরা দেখছি, তাই না? অলরেডি পড়ে আসছি। কার্বন ডাইঅক্সাইড কিন্তু শালক সংশ্লেষণের একটা বিক্রিয়ক না, আমাকে বলো তো। সাধারণত বিক্রিয়ক যত বেশি হয় উৎপাদ তত বেশি হয়, তাই তো? বিক্রিয়ক যত বেশি হয় উৎপাদ তত বেশি হয়। তার মানে কার্বন ডাইঅক্সাইড যত বেশি হবে উৎপাদ বা শালক সংশ্লেষণের হার তত বেশি হবে। বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.03, পানিতে কত আমাকে বলতো? 0.3। এই জন্য জলজ উদ্ভিদের শালক সংশ্লেষণ হার কিন্তু বেশি হয়। আরেকটা কারণ আছে, জলজ উদ্ভিদের, তুমি যদি কচুরি পানা বা পানা জাতীয় খেয়াল করো, পুরাটাই কিন্তু সবুজ। উদ্ভিদের তো খালি পাতা সবুজ, জলজ উদ্ভিদের পুরাটাই সবুজ, ও পুরাটা দিয়ে কি করে? শালক সংশ্লেষণ করে, এই জন্য উৎপাদন হার বেশি, ঠিক আছে? আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড 1 ভাগ পর্যন্ত যদি হয়, বর্তমানে বাতাসে কত? 0.03, এটা যদি বেড়ে 1 ভাগ পর্যন্ত হয়, শালক সংশ্লেষণের হার কি আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু যদি অতিরিক্ত হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাতাসে অনেক বেশি,
তাহলে অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড কি হবে, আমাদের পাতায় ঢুকে যাবে, সেটা পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করবে। তোমরা যে সফট ড্রিঙ্কস খাও ওখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত থাকে, কার্বনিক অ্যাসিড তৈরি করবে। এই কার্বনিক অ্যাসিড H+ আর HCO3- এটা তৈরি করবে না, ফলে পাতার পরিবেশটা অ্যাসিড হয়ে যাবে, বুঝছো? এই যে H+ কি করবে তখন জানো, H+ পাতার যে রন্ধ্র, পত্ররন্ধ্র আছে এটাকে বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার কারণে নতুন করে কার্বন ডাইঅক্সাইড আর ঢুকতে পারবে না, ফলে সালোক সংশ্লেষণ কি কমে যাবে, সালোক সংশ্লেষণ কমে যাবে। আচ্ছা, তাপমাত্রা, প্রত্যেকটা জিনিসেরই একটা সুইটেবল তাপমাত্রা আছে। তো সালোক সংশ্লেষণের অপটিমাম তাপমাত্রা হচ্ছে 22 থেকে 35, খুব খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, 22 থেকে 35 টেম্পারেচার যখন এই রেঞ্জে থাকে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, 22-এর থেকে যদি কমে সালোক সংশ্লেষণের হার কমতে থাকে, 35-এর থেকে বাড়লেও কমতে থাকে। অনেক কম তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, আবার অনেক বেশি তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস, এইদিকে এত বেশি যদি হয়ে যায় তাহলে সালোক সংশ্লেষণ চলতে পারে না, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কি চলতে পারে না। আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা, এরপর পানি, ঠিক আছে। তো পানিও কিন্তু একটা বিক্রিয়ক, তাই না? তাহলে পানি যত বেশি থাকবে আমার কি সালোক সংশ্লেষণ তত ভালো হবে। তবে একটা গাছের মধ্যে বেশি পানি দিলে তো গাছ মরে যাবে, তাই না? তো ঠিক আছে, তো পানির যদি ঘাটতি হয় তাহলে পত্ররন্ধ্রের রক্ষীকোষের স্ফীতি হারায়। রক্ষীকোষ তো তোমরা দেখছো, পত্ররন্ধ্র দেখছো না, এরকম থাকে, ও ফুলে আছে, ও ফুলে থাকার কারণ কি জানো, এখানে পানি আছে। এখন যদি পাতার মধ্যে পানি কমে যায় তাহলে এটা কিন্তু চুপসায় যাবে, এটা যদি চুপসায় যাবে পত্ররন্ধ্র তো আর খোলা থাকবে না। পত্ররন্ধ্র তোমরা দেখছো না, আমাকে বলো তো, একটা ছবি দেখছিলাম শুরুতেই। সো সে আর কার্বন ডাইঅক্সাইড ঢুকতে দিবে না। এই জন্য কি পানির ঘাটতি হলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হইতে পারে। আর পানির ঘাটতি যদি অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে এনজাইমগুলোর সক্রিয়তাও হারায় যেতে পারে। এনজাইমগুলো ঠিকভাবে কাজ করার জন্য পানি লাগে, বুঝছো? আচ্ছা, এবার অক্সিজেন। অক্সিজেন কি হয় আমাকে বলো তো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উৎপন্ন হয় না, আমাকে বলো। এখন উৎপাদ যদি বেড়ে যায় তাহলে বিক্রিয়াটা কি, বিক্রিয়ার হারটা কমে যাবে না? আমাকে বলো, উৎপাদ যদি বাইরে যায় বিক্রিয়ার হারটা কমে যাবে না? তাহলে বাতাসে অক্সিজেন যদি অনেক বাইরে যায়, অক্সিজেনের ঘনত্ব যদি বাইরে যায়, তবে সালোক সংশ্লেষণের হারটা কি কমে যায়। তবে আরেকটা কথা, যদি বাতাসে অক্সিজেন নাই থাকে, একদম অক্সিজেন বিহীন পরিবেশ, সেখানে সালোক সংশ্লেষণ হতেই পারে না, বুঝছো? অক্সিজেন থাকতে হবে কিন্তু বাড়া যাবে না, বেশি বাড়লেও সমস্যা, আবার একদম না থাকলেও গেঞ্জাম। খনিজ পদার্থ, উদ্ভিদের বৃদ্ধির জন্য বিভিন্ন খনিজ পদার্থ লাগে না, তাই তো? দেখো, ক্লোরোফিলের প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম। পরীক্ষায় আসবে ক্লোরোফিলের প্রধান উপাদান কোনটা, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম। আর আয়রন বা লোহার অনুপস্থিতিতে ক্লোরোফিলের সংশ্লেষণ কমতে থাকে, পাতা হলুদ হয়ে যায়। ক্লোরোফিলের কারণে তো পাতাটা সবুজ লাগে। এখন লোহার যদি ঘাটতি হয় তাহলে ক্লোরোফিল উৎপন্ন হতে পারে না, পাতাটা হলুদ হয়ে যায়, ঠিক আছে? তো এই সমস্ত খনিজের যদি ঝামেলা হয়, অভাব হয়, তাহলে কি হবে আমাকে বলো তো, আমাকে বলো সবাই, সালোক সংশ্লেষণ কমে যাবে। আচ্ছা, রাসায়নিক পদার্থ, বাতাসে কিছু বিষাক্ত রাসায়নিক পদার্থ আছে, ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড, মিথেন বা কোনো বিষাক্ত গ্যাস, এরা থাকলে সালোক সংশ্লেষণ কমে যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে একদম বন্ধই হয়ে যায়। তো এগুলো হচ্ছে বাহ্যিক প্রভাবক, সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক, এগুলো পরীক্ষায় আসে। সবগুলো পয়েন্ট একটু মনে রাখতে হবে। আলো, কার্বন ডাইঅক্সাইড, তাপমাত্রা, আলো, কার্বন ডাইঅক্সাইড, তাপমাত্রা, পানি, অক্সিজেন, খনিজ পদার্থ, রাসায়নিক পদার্থ, এগুলো কি বাহ্যিক প্রভাবক। এরা কি আমাদের সালোক সংশ্লেষণের হারকে কমায় বা বাড়ায় দিতে পারে। এবার ইন্টারনাল প্রভাবক, যারা হচ্ছে উদ্ভিদ দেহের নিজের, হ্যাঁ, ভেতরের কার। তো প্রথমটা হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল সম্পর্কে আমরা আলোচনা করছি। পাতার বয়স ও সংখ্যা, একেবারে কচি পাতায় ক্লোরোফিল কম থাকে, সালোক সংশ্লেষণ কম হয়। আবার বুড়া হয়ে গেছে যেই পাতায়, যে ওটা আস্তে আস্তে হলুদ হয়ে যায়, হ্যাঁ, পরার আগে গাছ থেকে, ওই পাতায়ও সালোক সংশ্লেষণ কম হয়। সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ হয় কোথায়, বলো মধ্যবয়সী পাতায়। আচ্ছা, শর্করার পরিমাণ, চিন্তা করো, শর্করাটা কি, উৎপাদ না? তো পাতার মধ্যে যদি শর্করা বেশি হয়ে যায় তাহলে ও কি বলবে না যে সালোক সংশ্লেষণ থামাও, অলরেডি অনেক খাদ্য উৎপাদন করে ফেলছে, তুমি অলরেডি খাইয়ে ফেলছো, এরপর কি তুমি আবার খাইতে পারবা না? এই জন্যই শর্করার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে সালোক সংশ্লেষণের হার কমে যায়। সাধারণত উদ্ভিদে বিকেলের দিকে, ও সারাদিন কি করছে, সালোক সংশ্লেষণ করছে, বিকেলের দিকে শর্করা বেশি হয়ে গেছে, অনেক উৎপাদন করে ফেলছে, ও কি আস্তে আস্তে থেমে যায়, হ্যাঁ, ওখানে কি সালোক সংশ্লেষণের গতিটা মন্থর হয়ে যায়। পটাশিয়ামের অভাবে সালোক সংশ্লেষণ কি, এটার পরিমাণ বেশ কমে যেতে পারে। ধারণা করা হয় পটাশিয়াম এখানে অনুঘটক হিসেবে কাজ করে, এমসিকিউতে আসতে পারে। এনজাইম, সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের এনজাইম প্রয়োজন হয়। তো এগুলো হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক।
কেমন? মুখস্থ রাখতে হবে। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাচ্ছি। সালোক সংশ্লেষণের গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট। 4 নম্বরের প্রশ্ন আসবে, এন্ড এটা সবচেয়ে সহজ, এটা তুমি বানায় লিখতে পারবা। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, গাছের গুরুত্ব পড়ছে না? গাছের যা যা গুরুত্ব সবকিছু সালোক সংশ্লেষণের কারণেই হয়। গাছ তোমাদের কি দেয়? খাদ্য দেয়, বস্ত্র দেয়, বাসস্থান দেয়, তাই না? এই সারটা যেটা পড়ছে এটাও গাছ থেকে আসছে, তাই তো? কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয়, অক্সিজেন দেয়, ওই অক্সিজেনের সাহায্যে কি আমরা বাঁচতে পারি, তাই না? পৃথিবী বসবাসযোগ্য হয়েছে কার কারণে? কিসের কারণে বলতো? এই সালোক সংশ্লেষণের কারণেই, উদ্ভিদের কারণে। কারণ উদ্ভিদ তো ও কিন্তু সালোক সংশ্লেষণও করে, ও আবার শ্বসনও করে, শ্বসনের সময় কিন্তু কার্বন ডাইঅক্সাইড দেয়। হ্যাঁ, মেজরিটি অক্সিজেন আসছে জলজ বিভিন্ন প্রাণীর জন্য, জীবের জন্য, উদ্ভিদের জন্য, জলজ উদ্ভিদ, বুঝছো? শ্যাওলা তোমরা সায়ানো ব্যাকটেরিয়ার কথা শুনছো না? এই সায়ানো ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষণ করে পৃথিবীর মেজরিটি অক্সিজেন উৎপন্ন করছে, বুঝছো? বর্তমানে কত পৃথিবীতে? 20.95 ভাগ কি থাকে? অক্সিজেন, আর 0.003 ভাগ কি আছে? আমাকে বলো। কার্বন ডাইঅক্সাইড। এই যে সায়ানো ব্যাকটেরিয়া, হ্যাঁ, ওর কারণেই এই মেজরিটি অক্সিজেন উৎপন্ন হয়েছে। তো সবাই একটু পড়ে ফেলবা, এই জিনিসটা একটু পড়ে ফেলবা, ঠিক আছে? আর যদি 4 নম্বরের প্রশ্ন আসে, এরকম প্যারা আকারে লিখবা না, তুমি কি করবা? মেইন পয়েন্ট গুলো এমনি লিখবা। হ্যাঁ, উদ্ভিদের খাদ্য প্রস্তুত লিখে, এই যে নীল কালি দিয়ে লিখে, এখানে কালো কালি দিয়ে এটাকে একটু এক্সপ্লেন করবা। প্রাণীকুলের খাদ্য, উদ্ভিদকে খাইয়েই তো পানি খায়। তুমি বলবা আমি উদ্ভিদ খাই না, আমি গরু ছাগল খাই, আমি মাংসাশী, আমি শাক সবজি খাই না। অনেকে বাঘের সাথে তুলনা দেয়, বাঘ ঘাস খায় না, আমিও শাকসবজি খাই না। আরে ভাই, বাঘ কি খাইতেছে? গরু ছাগলই তো খাইতেছে, তুমি গরু ছাগল খাইতেছ না? তো গরু ছাগল কি খাইতেছে? শাকসবজি খাইতেছে। তো শাকসবজি থেকে গরু ছাগল যেই পুষ্টি পাইতেছে, ওর কিছুটা অংশ তুমি পাইতেছ, বুঝতে পারছো? তুমি যদি সরাসরি শাকসবজি খাও তাহলে কিন্তু বেশি পুষ্টিটা, ডিরেক্ট পুষ্টিটা তুমি পাবা, তুমি সেকেন্ড লেয়ারে খাইতেছো, বুঝতে পারছো? আচ্ছা, শক্তির উৎস, জৈব রাসায়নিক বিক্রিয়া পরিচালন, সবকিছু, পরিবেশ পরিশোধন, উদ্ভিদের দৈহিক বৃদ্ধি, মানব সভ্যতায় অবদান, লিখে ফেলবা, ঠিক আছে? তো চলো আমরা কিছু এমসিকিউ দেখি। আমাদের সালোক সংশ্লেষণ শেষ হয়ে যাবে, এরপর আমরা শ্বসনে চলে যাব। নিচের কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়? বলো 680। আমরা দুইটা রেঞ্জ দেখছিলাম, 400 থেকে 480 ন্যানোমিটার আর 680, ঠিক আছে? সালোক সংশ্লেষণ কত তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে সবচেয়ে ভালো হয়? আমাকে বলো 400 থেকে 480। ঠিক। তো আমরা এখন আমাদের চ্যাপ্টারটার সেকেন্ড পার্ট, শ্বসন, এখানে চলে আসবো। তো শ্বসন জীবিত সকল জিনিসের মধ্যে, উদ্ভিদ প্রাণী সবার মধ্যেই হয়, কারণ সবারই তো শক্তি লাগবে, তাই না? তো উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করছে। কি তৈরি করছিল আমাকে বলো তো? গ্লুকোজ তৈরি করছিল না? C6H12O6, তাই তো? এটা সঞ্চয় করছিল রাসায়নিক শক্তি হিসেবে, তাই না? আলোক শক্তি রাসায়নিক শক্তি হিসেবে সঞ্চিত করছিল। এখন আমাদের যখন শক্তি লাগবে, তখন এই যে রাসায়নিক শক্তিটা, এই রাসায়নিক শক্তিটা আমরা ভেঙে ফেলবো, বুঝছো? এই রাসায়নিক শক্তিটা ভেঙে এখান থেকে কি আমাদের কাজ করার মতো শক্তি নিয়ে আসতে হবে, এটিপি বানাইতে হবে, তাই তো? এই যে প্রক্রিয়াটা, সেটাই কি আমাদের শ্বসন প্রক্রিয়া। তো উদ্ভিদের দেহে তো গ্লুকোজ থাকেই, প্রাণীর দেহে কি হয়? আমরা কি উদ্ভিদ খাই না? খাই তো। সেইটা আমাদের দেহে পরিপাক হয়ে একদম, আমরা যেগুলো খাই এগুলো কিন্তু গ্লুকোজ হিসেবে থাকে না, এগুলো আরো জটিল ফরম্যাটে থাকে, আরো কমপ্লেক্স ফরম্যাটে থাকে। তুমি কি খাও? প্রোটিন খাও, শর্করা খাও, ওইটা আস্তে আস্তে পরিপাক হয়ে সিম্পলিফাইড স্ট্রাকচার, সরলীকৃত স্ট্রাকচার, এই গ্লুকোজে পরিণত হয়। তারপর এই গ্লুকোজটা আমরা কি করি? অক্সিজেন নেই না? অক্সিজেনের সাহায্যে আমরা এটাকে পোড়াই বা জারিত করি, বুঝছো? আমরা অক্সিজেন নেই, এইটা ভেঙে তখন কি তৈরি হয় জানো? কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, পানি তৈরি হয়, আর আমাদের এটিপি তৈরি হয় বা শক্তি তৈরি হয়। কি তৈরি হয়? এটিপি তৈরি হয় বা শক্তি তৈরি হয়। সেই শক্তিটাই কি আমাদের কাজ করার ক্ষমতা যোগায়। তো বলতো এই শ্বসন কার দেহে হয়? সবার দেহে, উদ্ভিদ প্রাণী সবার দেহে, বুঝছো? দেখো, শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য। তো সালোক সংশ্লেষণের সময় উদ্ভিদ এই সৌরশক্তিকে স্থিতিশক্তি রূপে জমা করে রাখে। আর একটা প্রাণীর দেহে বা একটা জীবের দেহে যখনই শক্তি দরকার হবে, তখন এই যে জমানো শক্তিটা, সেটা সে কি করবে? গতিশক্তিতে রূপান্তর করবে। সাধারণ তাপমাত্রায় জীবদেহের প্রত্যেকটা কোষে 24 ঘন্টা, দিবারাতি 24 ঘন্টা, তার মানে উদ্ভিদ খালি দিনে কিন্তু সালোক সংশ্লেষণ করে, কিন্তু 24 ঘন্টায় কি সে কিন্তু শ্বসন করে। উদ্ভিদ কিন্তু কার্বন ডাইঅক্সাইডও প্রডিউস করে,
বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা 24 ঘন্টাই শ্বসন চলতে থাকে। তবে উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চল, ফুল, পাতা, কুড়ি, অঙ্কুরিত বীজ, মূল, কাণ্ডের অগ্রভাগ, এখানে শ্বসনের হার অনেক বেশি, কারণ এগুলো বর্ধনশীল, দ্রুত বর্ধনশীল হইতেছে, যেটা বাড়তেছে ওটার শক্তি দরকার না, বুঝছো? তো শ্বসনটা কোথায় হয়? সজীব কোষের সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়া। তাহলে শ্বসন কোথায় হয় আমাকে বলো তো? সজীব কোষের সাইটোপ্লাজম আর মাইটোকন্ড্রিয়া। আর যেই বস্তুটা এই যে খেয়াল করো, যেই বস্তুটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, পানি আর শক্তি তৈরি করতেছে, এই যে এইটা বিক্রিয়ক, এটাই হচ্ছে আমাদের শ্বসনিক বস্তু। সাধারণত শ্বসনিক বস্তু হিসেবে কি থাকে? শর্করাই থাকে, গ্লুকোজ থাকে। তবে তোমার দেহে যদি কখনো গ্লুকোজের ঘাটতি দেখা দেয়, তুমি অনেকক্ষণ না খাইয়ে থাকো, তখন শ্বসনিক বস্তু হিসেবে প্রোটিন, ফ্যাট, অ্যাসিড এগুলো হইতে পারে। মানুষের শরীরে চর্বি আছে না, খাওয়া দাওয়া কমাই দিলে কিন্তু চর্বিও কমে যায়, তাই না? ওয়ার্কআউট করলে খাওয়া দাওয়া কমাই দিলে কি চর্বি কমে যায়। তো শ্বসনিক বস্তু হিসেবে শর্করা, গ্লুকোজ হিসেবেও থাকতে পারে, বা প্রোটিন, ফ্যাট, অ্যাসিড এগুলোও কি শ্বসনিক বস্তু হিসেবে থাকতে পারে। আমি কি বুঝাইতে পারলাম? তো শ্বসনকে দুই ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, শ্বসনের সময় অক্সিজেন কি উপস্থিত নাকি উপস্থিত না, তার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় সবাত শ্বসন, আরেকটা বলা হয় অবাত শ্বসন। বাত মানে বাতাস, সবাত মানে বাতাস সহ। তার মানে যে শ্বসনের সময় অক্সিজেন উপস্থিত থাকে তাকে বলা হয় সবাত শ্বসন, আর অক্সিজেন অনুপস্থিত থাকলে তাকে কি বলা হয়? আমাকে বলো অবাত শ্বসন, তাই না? আচ্ছা, তো এই হচ্ছে সবাত শ্বসনের সংজ্ঞাটা দেওয়া আছে। খেয়াল করো, যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয়, অর্থাৎ অক্সিজেন থাকে, হ্যাঁ, এবং শ্বসনিক বস্তু মানে খাবারটা শ্বসনিক বস্তু হিসেবে কারা কারা থাকতে পারে? শর্করা, প্রোটিন, লিপিড, বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড। কোশ্চেনে কিন্তু আসে শ্বসনিক বস্তু কি, বুঝছো? এইটা মানে কোনো কিছুর সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া হয় সেটা কি জারিত হয় না? কোনো কিছুর সাথে অক্সিজেন যোগ করা মানে কি? সেটা জারণ হওয়া, তাই তো? তাহলে শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়, কারণ অক্সিজেন আছে, পর্যাপ্ত অক্সিজেন আছে। অক্সিজেন ওকে কি করবে? সম্পূর্ণরূপে জারিত করে ফেলবে। হ্যাঁ, ওই যে আগুন দিয়ে পোড়ানো না, আগুন দিয়ে তুমি যদি একটা আগুন দিয়ে পোড়াও, ও কি জারিত করতেছে না? বুঝছো? সম্পূর্ণরূপে জারিত করে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং বিপুল পরিমাণে শক্তি, মানে পুরাটাকেই যদি জারিত করে ফেলো, সম্পূর্ণরূপে পুরায় ফেলো, তুমি যদি মানে পরিবেশের সাথে উদাহরণ দাও, তাহলে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এটা কি বলা হয়? সবাত শ্বসন। ঠিক আছে, সবাত শ্বসনই হলো উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া। উদ্ভিদ এবং প্রাণী, এই যে আমি এখন যে কথা বলতেছি, শক্তি থেকে আসতেছে সবাত শ্বসন। আমি কিন্তু অক্সিজেন নিচ্ছি, কন্টিনিউয়াসলি অক্সিজেন যাচ্ছে, আমার দেহে বিক্রিয়া হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, তুমি টের পাচ্ছ না, পানিও কিন্তু বের হচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা, এই হচ্ছে আমাদের সবাত শ্বসনের বিক্রিয়াটা। কি হয়? কার্বোহাইড্রেট C6H12O6, এটার সাথে 6 অণু অক্সিজেন। কেন 6 অণু অক্সিজেন? ধরো আমরা সমতা করব বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে, ঠিক আছে? বিভিন্ন এনজাইমের উপস্থিতি, এটা কিন্তু দিতে হবে। কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস বিপুল পরিমাণে শক্তি, মানে হচ্ছে এটিপি। চলো সমতা করি। 6টা কার্বন, তার মানে 6টা কার্বন ডাইঅক্সাইড হবেই। তাহলে 6টা কার্বন ডাইঅক্সাইড যদি হয়, এখানে 6 দিতে হবে, বুঝছো? এবার পানি, খেয়াল করো 12 পরমাণু পানি আছে, তো এখানে 6 দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো তুমি যদি 1 মোল শর্করা, হ্যাঁ 1 মোল, এই যে এইটা 1 মোল গ্লুকোজ শোষণ হয়, তাহলে কত কিলো ক্যালোরি? 686 কিলো ক্যালোরি পার মোল শক্তি উৎপন্ন হয়। তোমরা কেমিস্ট্রিতে মোল পড়ছো না? 1 মোল গ্লুকোজ যদি শোষণ নেয়, হ্যাঁ 38 অণু এটিপি, 38টা এটিপি তৈরি হয়। ঠিক আছে, সবাত শ্বসন প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়, সম্পূর্ণরূপে জারিত হয়েছে, কোনো কার্বন কিন্তু নাই, ও কার্বন ডাইঅক্সাইড হয়ে গেছে। হ্যাঁ, সম্পূর্ণরূপে জারিত হয়ে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি এবং 38 অণু এটিপি তৈরি করে। আমরা ডিটেইলস প্রসেস দেখব। এবার চলো অবাত শ্বসন, যেই শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতি থাকে না, বুঝছো? হ্যাঁ, কিছু জীব আছে, কিছু অণুজীব আছে, ব্যাকটেরিয়া, ইস্ট, এরা কি অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না। অক্সিজেনের উপস্থিতি ছাড়াই এদেরকে কি চলতে হয়, তো শ্বসন তো করতে হবে, নাহলে তো শক্তি উৎপাদন হবে না। তো অক্সিজেনের অনুপস্থিতিতে, খেয়াল করো, যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে হয় এটাকেই সবাত শ্বসন বলে। তো শ্বসনিক বস্তু মানে গ্লুকোজ, এবার গ্লুকোজটা সম্পূর্ণ জারিত হইতে পারবে না, পুরোপুরি ভাঙবে না। দেখো ও কি ইথাইল অ্যালকোহল,
কার্বন কিন্তু এখানে রয়ে গেছে, 2 কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড বা অ্যালকোহল। ঠিক আছে? হ্যাঁ, যে শ্বসন প্রক্রিয়ায় কোনো শ্বসনিক বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়াই কোষের ভিতরকার এনজাইমের সহায়তায়, হ্যাঁ, কোষের ভেতরকার এনজাইমের সহায়তায় আংশিক রূপে জারিত হয়। আংশিক রূপে জারিত হয়, বুঝছো? আংশিক রূপে জারিত হয়ে বিভিন্ন প্রকার জৈব যৌগ, ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য শক্তি উৎপন্ন করে, তাকে বলা হয় সবাত শোষণ। তাকে বলা হয় সবাত শোষণ, বুঝছো? আচ্ছা, তাহলে কি হবে? আমাদের শ্বসনিক বস্তু বা গ্লুকোজ C6H12O6, কোনো অক্সিজেন নাই, হ্যাঁ, কোনো অক্সিজেন নাই। তো অক্সিজেনের উপস্থিতি ছাড়া এনজাইমের সাহায্যে এটা আংশিকভাবে জারিত হবে। এখন আংশিকভাবে জারিত হয়ে হয় অ্যাসিড তৈরি করবে, নাহলে অ্যালকোহল তৈরি করবে, বুঝছো? ও কি কি তৈরি করতে পারে? ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, অথবা ল্যাকটিক অ্যাসিডও তৈরি করে। উদ্ভিদ দেহে ইথাইল অ্যালকোহল তৈরি করে, বুঝছো? উদ্ভিদে। আর প্রাণী দেহে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, বুঝছো? অবাত শোষণ। প্রাণী দেহে কি অবাত শোষণ হয়? হয়। তোমার দেহেও অবাত শোষণ হয়। তুমি কি অনেক দৌড়াদৌড়ি করছো? কালকে একটা কাজ করবা, 2 কিলোমিটার দৌড়াবা, এসে দেখবা তোমার পাটা হাতটা ব্যথা করতেছে, বা ক্রিকেট খেলার পর। কেন জানো? তুমি যখন দৌড়াও তোমার কোষগুলোকে অনেক পরিশ্রম করা লাগে না? কিন্তু তুমি সেই পরিমাণ অক্সিজেন কি নিতে পারো? দেখবেন মাঝে মাঝে হাঁপাই যাও, অক্সিজেন কিন্তু কম নেওয়া হয়। তো তোমার কোষের তো শক্তি চালাইতেই হবে, শক্তির যোগান দিতে হবে না, তাই তো? তো ও কিন্তু অক্সিজেন পাচ্ছে না, তারপরেও সে কি শ্বসনের মাধ্যমে চালা যাচ্ছে। তার মানে যখন তোমার কোষে অক্সিজেনের ঘাটতি হয়, যখন তুমি দৌড়াদৌড়ি করো, প্রচন্ড হেভি ওয়ার্ক করো, তখন কিন্তু তোমার কোষেও কি হয়? অবাত শোষণ হয়। অবাত শোষণ হওয়ার কারণে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় না? ওই ল্যাকটিক অ্যাসিডের কারণেই তোমার পরবর্তীতে ব্যথা করে, বুঝছো? তোমার পরবর্তীতে ব্যথা করে, তুমি প্র্যাকটিক্যাল করে দেখতে পারো। হ্যাঁ, আচ্ছা, তাহলে গ্লুকোজটা কি হয়? বিভিন্ন এনজাইমের সহায়তায়, কারণ অক্সিজেন নাই। ইথাইল অ্যালকোহল প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস শক্তি, ঠিক আছে? এখানে 2 অণু এটিপি তৈরি হয়, 2 অণু এটিপি। হ্যাঁ, বিক্রিয়াটা মনে রাখতে হবে। এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল C2H5OH, তোমরা কেমিস্ট্রিতে পড়ছো, প্লাস 2CO2। আর ব্যাকটেরিয়া ইস্টেও এটা হয়। হ্যাঁ, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা ওই ইস্ট দিয়ে পাউরুটি ফুলাই, তোমরা জানো? ইস্টের অবাত শোষণের কারণেই কিন্তু পাউরুটিটা ফুলে। ইস্টের অবাত শোষণের কারণে কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে না, আমাকে বলো? তো এই কার্বন ডাইঅক্সাইডটা পাউরুটিকে ফুলতে হেল্প করে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন এই যে অবাত শোষণ আর সবাত শোষণ, এই দুইটা নিয়ে আমরা জানবো। তো সবাত শোষণের বিস্তারিত আমরা এখন জানবো। একটু মনোযোগ দিতে হবে, ফুল অন মনোযোগ এদিকে। তো আমরা এখন শ্বসনের পুরো ধাপটা দেখবো। ফার্স্টে সবাত শোষণেরটা দেখবো, খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিতে হবে। তবে সেটা শুরু করার আগে আচ্ছা, শ্বসনে কি তৈরি হয়? শক্তি, তাই না? আসলে শক্তি না, এটিপি তৈরি হয়, তাই তো? এই এটিপিটাই কি আমার যখন শক্তি লাগবে আমি ওকে ভাঙায় নিতে পারবো, অনেকটা টাকার মতো, তাই তো? তোমার কাছে আমি টাকা দিয়ে দিলাম, তুমি যখন ইচ্ছা টাকা দিয়ে দোকান থেকে জিনিস কিনতে পারবা, তাই তো? ও যখন ইচ্ছা শক্তি উৎপাদন করে ফেলতে পারবে, তাই তো? আচ্ছা, এখন বাংলাদেশে ধরো টাকা আছে, অন্য দেশে তো টাকা না, ডলার আছে, পাউন্ড আছে। তো তোমার কাছে যদি ধরো পাউন্ড থাকে বা রুপি থাকে, তুমি সরাসরি বাংলাদেশের দোকানে রুপি দিলে চলবে? চলবে না, কিন্তু তোমার রুপিটা কি করতে হবে? ভাঙায় দিতে হবে, তাই তো? তো আমাদের কোষে এটিপি বাদেও আরো এরকম বেশ কয়েকটা জিনিস আছে, হ্যাঁ, যেগুলাও শক্তি উৎপাদন করতে পারে, তবে সরাসরি না, আগে ও এটিপিতে রূপান্তর করে নিতে হয়, বুঝছো? তোমার কাছে যদি ডলার থাকে, তুমি বাংলাদেশে চালানোর জন্য কি করবে? আগে ওই ডলারটাকে টাকায় রূপান্তর করবা। কই যাইতে হবে? তোমাকে ব্যাংকের কাছে যাইতে হবে, ব্যাংক তোমাকে টাকায় রূপান্তর করে দিবে, তারপর তুমি কি বাংলাদেশের দোকানে ব্যবহার করতে পারবে। আচ্ছা, তো এরকম কিছু জিনিস হচ্ছে, একটু মনোযোগ। NaDH2, তোমরা সালোক সংশ্লেষণে NADPH2 পড়ছি না? ডিপি পি ছিল, এখানে পিটা নাই, ফসফেটটা নাই। হ্যাঁ, এটাকে এভাবেও লেখে NADH+H+, এভাবেও লেখে। আরেকটা হচ্ছে FADH2, আরেকটা কি? FADH2, আরেকটা হচ্ছে GTP, আরেকটা হচ্ছে GTP। তো এগুলো হচ্ছে ডলারের মতো, এগুলো সরাসরি শক্তি উৎপাদন করতে পারবে না, এগুলো আগে এটিপিতে রূপান্তর হয়ে নেবে, বুঝছো? এক অণু NADH2 3 অণু এটিপির সমান, ডলারের মতো। একটা ডলার ভাঙালে তুমি অনেক টাকা পাবা না? এক অণু FADH2 2 অণু এটিপির সমান। আর জিটিপি আর এটিপি একই রকম, বুঝছো? ঠিক আছে। আচ্ছা, তো আমাদের শ্বসন প্রক্রিয়া এই সবগুলাই তৈরি হয়, এটিপি, NADH2, FADH2, জিটিপি। পরবর্তীতে আমাদের কোষই সবগুলাকে কি এটিপিতে রূপান্তর করে দেয়। তো চলো আমরা একটু শুরু করি। তাহলে আমাদের শ্বসন কোথায় হয়?
কোষের সাইটোপ্লাজম আর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আর কোথায়? মাইটোকন্ড্রিয়া। তো চলো আমরা একটু আঁকাই। শ্বসন লেখাটা বেশি বাজে হয়ে গেছে। সবাই একটু সুন্দর করে, সবাই একটু সুন্দর করে আমাদের খাতা নাও, এই চিত্রটা সবাই একটু আঁকবা আমার সাথে সাথে। তো চলো আমরা একটু মাইটোকন্ড্রিয়া আঁকি। মাইটোকন্ড্রিয়া, এই হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া। এটা কি আমাদের মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার ভেতরের যে প্রাচীরটা সেটা কি খাঁজকাটা থাকে, ক্রিস্টি বলে ওগুলা। তো ক্রিস্টিগুলা সাধারণত একটু লম্বা লম্বা হয় এরকম, তাই না? আমরা একটু ছোট ছোট করে দিবো যাতে করে আমাদের ভেতরে আঁকতে সুবিধা হয়, বুঝছো? আমরা ভেতরে কি একটু ছোট ছোট করে দিলাম, হ্যাঁ, বুঝছো কেমন? এরকম। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। একটু বড় করে ফেলি, বড় করলে বেটার। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আর এটা হচ্ছে আমাদের ধরো সাইটোপ্লাজম। কোষটা কোনটা? পুরাটা মিলেই ধরো কোষ, এই পুরাটা মিলেই ধরো কোষ। আমি কোষটা আর দেখাইলাম না। আচ্ছা ঠিক আছে, ধরো এটা কোষ, ঠিক আছে, প্রাণী কোষ। হ্যাঁ, তাহলে এই অংশটা কি আমাদের সাইটোপ্লাজম, আর এটা কি মাইটোকন্ড্রিয়া। তো শ্বসন কোথায় হবে? সাইটোপ্লাজম আর মাইটোকন্ড্রিয়া। তো শুরুতেই সাইটোপ্লাজমের ব্যাপারটা শুরু হবে। সাইটোপ্লাজমে আমাদের কি আছে? গ্লুকোজ, তাই তো, C6H12O6, ঠিক আছে। তো গ্লুকোজটা কি হয়ে যাবে জানো? ভেঙে যাবে। গ্লুকোজটা ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে। গ্লুকোজটা ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে। এগুলা ডিটেইলস লেখা আছে, বুঝছো? আপাতত তুমি ফুল মনোযোগ দিয়ে এটা দেখবা, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো ফার্স্টে কি হয়? গ্লুকোজটা ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড। তাহলে 2 অণু তৈরি হয়েছে। গ্লুকোজে কয়টা কার্বন আমাকে বলো তো? একটা গ্লুকোজের মধ্যে কয়টা কার্বন? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, ঠিক আছে। পাইরুভিক অ্যাসিড এটাতে 3 কার্বন, কিন্তু 2 অণু আছে। তাহলে কার্বন সংখ্যা কিন্তু হ্রাস পায় নাই, কার্বন সংখ্যা 3টাই আছে, বুঝতে পারছো? এই ধাপে কোনো অক্সিজেন লাগে না। হ্যাঁ, কোষের মধ্যে বিভিন্ন এনজাইমের কারণে এটা ভেঙে যায়। এই ভাঙার জন্য 2 অণু এটিপি খরচ করা লাগে, বুঝতে পারছো? এই প্রক্রিয়ায় 2 অণু এটিপি খরচ হয়ে যায়। এন্ড একটা বন্ধন ভাঙছে, বন্ধন ভাঙলে কি শক্তি উৎপাদন হয় না? আমাকে বলো, একটা বন্ধন ভেঙে গেছে, সেখানে শক্তি উৎপাদন হবে। কি শক্তি উৎপাদন হবে? 4 অণু এটিপি বের হয়ে যাবে এখান থেকে, বুঝছো? 4 অণু এটিপি আর 2 অণু NADH2 তৈরি হবে, ঠিক আছে? শক্তি উৎপন্ন হয়েছে, কিন্তু শক্তি উৎপন্ন হয়েছে। আচ্ছা, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নাম কি? এই প্রক্রিয়ায় দেখো তো আমাদের গ্লুকোজটা ভেঙে গেছে না? কোনো কিছু ভেঙে যাওয়া মানে হচ্ছে লাইসিস। লাইসিস মানে ভেঙে ফেলা, ঠিক আছে? তোমরা লাইসোজোম পড়ছো না? ওই লাইসোজোমের মতো আর কি। গ্লুকোজ ভেঙে গেছে, এই জন্য এই প্রক্রিয়াটাকে বলা হয় গ্লাইকোলাইসিস। কি বলা হয় আমাকে বলো? গ্লুকোজ ভেঙে গেছে, গ্লাইকোলাইসিস। এটা কোথায় হয়? এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা, এটা কোথায় হয়? এটা হয় সাইটোপ্লাজমে। এখানে কোনো অক্সিজেনের রিকোয়ারমেন্ট নাই, এই জন্য এটা সবাত শোষণ আর অবাত শোষণ দুইটারই প্রথম স্টেপ। আমি কি বুঝাইতে পারলাম? এখন কি হয়? এই যে 2 অণু পাইরুভিক অ্যাসিড, ও কি করে মাইটোকন্ড্রিয়ায় চলে যায়, ঠিক আছে? ও কি করলো? মাইটোকন্ড্রিয়ায় চলে গেল। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ায় চলে যাওয়ার পরে কি কাহিনী হয়? ও মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকে গেছে, 2 অণু পাইরুভিক অ্যাসিড, কোনো কিছু কিন্তু চেঞ্জ হয় নাই, এটা যা। এখন পাইরুভিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। মাইটোকন্ড্রিয়ার ভিতরে অক্সিজেন থাকে, তুমি যে অক্সিজেনটা নিচ্ছ, সেই অক্সিজেনের সাহায্যে এই পাইরুভিক অ্যাসিডটা জারিত হয়ে যায়। পাইরুভিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট, জারিত হওয়া মানে কি? অক্সিজেন যুক্ত হওয়া না? ও কি করে বুঝছো? ও জারিত হয়ে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি করে, বুঝছো? অ্যাসিটাইল কোএ, 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোএনজাইম। অর্থাৎ এখানে কয়টা কার্বন আমাকে বলো তো? এখানে কয়টা কার্বন? এখানে কার্বন তখন 2টা। কয় অণু কই রকম? 2 অণু অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি করবে। 2 অণু পাইরুভিক অ্যাসিড, প্রত্যেকটা অণু সেম কাজ করবে, প্রত্যেকটা অণু একটা করে অ্যাসিটাইল কোএ তৈরি করবে। তাহলে 2 অণু অ্যাসিটাইল কোএ তৈরি করলো। আচ্ছা, এখন 2 অণু অ্যাসিটাইল কোএ যদি তৈরি করে, খেয়াল করো তো, কার্বন ছিল কয়টা? 6টা, হয়ে গেছে 4টা না? তাহলে প্রত্যেক অণু পাইরুভিক অ্যাসিড থেকে একটা করে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে না? তাহলে 2 অণু কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেল। এই যে কার্বন ডাই অক্সাইড জারিত হয়েছে,
এই যে এটা জারিত হয়েছে, ঠিক আছে। পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে এসিটাইল কোয়ে তৈরি করলো, ঠিক আছে। পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে এসিটাইল কোয়ে তৈরি করলো। শক্তি তৈরি হবে না এখানে? আমাকে বলো তো, এখানে কি শক্তি তৈরি হবে না? বলো। হ্যাঁ, এখানেও কি তৈরি হবে? এখানেও শক্তি তৈরি হবে। 2 অণু NADH2, প্রত্যেক অণু একটা করে, বুঝছো? একটা পাইরুভিক অ্যাসিড কি করবে? একটা এসিটাইল কোয়ে, একটা কার্বন ডাইঅক্সাইড, এক অণু NADH2। কিন্তু দুইটা পাইরুভিক অ্যাসিড আছে, তাহলে দুইটা কার্বন ডাইঅক্সাইড, দুইটা NADH2, দুইটা এসিটাইল কোয়ে। এই যে এসিটাইল কোয়ে, এইটা এর পরবর্তীতে ক্রেবস চক্র মানে একটা সাইকেলে ঢুকবে। কোথায় ঢুকবে? ক্রেবস চক্র। হ্যাঁ, এটার ভিতরে কি হয় ডিটেইলস তোমাদের সিলেবাসে নাই। ক্রেবস চক্র, বিজ্ঞানী ক্রেবসের নাম অনুসারে এটা হইছে। ক্রেবস চক্র নামে একটা সাইকেলে ঢুকবে। এটার ভেতরে ঢোকার পর এই যে এসিটাইল কোয়ে, এটা সম্পূর্ণরূপে জারিত হয়ে যাবে। দুইটা কার্বন ছিল না, দুইটা কার্বনই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দুইটা কার্বনই, একটা এসিটাইল কোয়ে দুইটা কার্বন আছে, দুইটা কার্বনই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দুইটা কার্বন ডাইঅক্সাইড। তাহলে এক অণু এসিটাইল কোয়ে থেকে দুইটা কার্বন ডাইঅক্সাইড, এখানে 2 অণু না, তাহলে টোটাল 4টা কার্বন ডাইঅক্সাইড ঠাস করে বের হয়ে যাবে, 4CO2। তাহলে 6 অণু কার্বন ডাইঅক্সাইড। দেখছো, এই ধাপে 2 অণু গেছে, এই ধাপে 4 অণু গেছে। আচ্ছা, এবার শক্তি হবে না? অবশ্যই এই ধাপে প্রচুর শক্তি হবে, কারণ এটা সম্পূর্ণরূপে জারিত হইছে, 4টা কার্বন জারিত হইছে। তো কি কি শক্তি তৈরি করবে? 2 অণু এটিপি তৈরি করবে, এটিপি বা জিটিপি, বুঝছো? 2 অণু এটিপি বা জিটিপি বা জিটিপি, যে কোনো একটা, উদ্ভিদ কোষে একটা তৈরি হয়, প্রাণী কোষে একটা তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, 2 অণু FADH2 তৈরি করবে। সবচেয়ে শক্তিশালী কি? NADH2 না? 6 অণু NADH2 তৈরি হবে, বুঝছো? 6 অণু NADH2 তৈরি হয়ে যাবে। তো ক্রেবস চক্র শেষ। তাহলে আমাদের শক্তি উৎপাদন হয়ে গেছে, তাই না? শক্তি উৎপাদন হয়ে গেছে। কেমন? তোমরা কি বুঝতে পারছো? আমাকে বলো, তোমরা সবাই কি বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা, এরপর এই যে এগুলা তৈরি হয়েছে, এটিপি, জিটিপি, FADH2, NADH2, এরা তো এটিপিতে কনভার্ট হবে, তাই না? এরা তো এটিপিতে কনভার্ট হবে। এরা এটিপিতে কেমনে কনভার্ট হবে? সেটার জন্য ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকে, ইটিএস, বুঝছো? ক্রিস্টির গায়ে ইটিএস থাকে, বুঝছো? সো এই যে NADH2, এই NADH2টা কি হবে? এই ক্রিস্টির গায়ে চলে যাবে। ক্রিস্টির গায়ে গিয়ে NADH2, বুঝছো? এটা কি করবে? হাইড্রোজেনটা ছেড়ে দিবে। হাইড্রোজেন যদি ছেড়ে দেয়, ওকে ইলেকট্রনও ছাড়তে হবে, প্লাস মাইনাসে 0 হয়ে যাবে, প্লাস NAD তৈরি করবে। NAD হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এখানে ফসফেটটা নাই। তারপর এই NAD থেকে এটিপি আসবে এবং ফসফেট যুক্ত হবে, কারণ এখানে কিন্তু কোনো ফসফেট ছিল না। NAD এর সাথে কোনো ফসফেট আছে না, বুঝছো? ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি হইলো? NADH2 ও দেখো ইলেকট্রন ছেড়ে দিছে না, তাহলে এটার কি জারণ হয়েছে? ইলেকট্রন ছাড়ন মানে কি? জারণ। এবং পরবর্তীতে ফসফেটও যুক্ত হবে। তাহলে এই যে কাজটা এই যে NADH2, FADH2, GTP, এইগুলা ক্রিস্টির গায়ে থেকে, ক্রিস্টির গায়ের যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে, ওখানে গিয়ে এটিপিতে রূপান্তর হয়। এই প্রক্রিয়াটাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশন, তোমাদের বইয়ে এই ওয়ার্ডটা আছে, বুঝছো? অক্সি মানে কি? জারণ না, অক্সিডেটিভ, তার মানে জারণ হয়েছে এবং ফসফোরাইলেশন হয়েছে, তাই তো। NADH2 হাইড্রোজেন ছেড়ে দিছে, ইলেকট্রন ছেড়ে দিছে, ওই ইলেকট্রন ছেড়ে দিছে না, এবং ফসফেট যুক্ত হয়েছে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, বুঝছো? তো এভাবে পুরা আমাদের সবাচ্ছনের প্রক্রিয়াটা সম্পন্ন হয়। আমি একটা রিক্যাপ দিচ্ছি। তো এক অণু গ্লুকোজ থেকে কি হইলো? 2 অণু পাইরুভিক অ্যাসিড, এখানেও 6টা কার্বন, এখানেও 6টা কার্বন, 2 × 3। হ্যাঁ, এটা এখানে আসলো। এটা কোথায়? সাইটোপ্লাজমে ঘটছে। এখানে 2 অণু এটিপি খরচ হয়, এখানে 2 অণু এটিপি খরচ হয়, 4 অণু এটিপি উৎপন্ন হয়, আর 2 অণু NADH2 উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে নেট উৎপাদন কত? 4টা - 2টা, 2টা এটিপি আর 2টা NADH2। এই প্রক্রিয়াটাকে বলা হয় গ্লাইকোলাইসিস, এটা সাইটোপ্লাজমে হয়। তারপর এই যে 2 অণু পাইরুভিক অ্যাসিড, এটা ট্রাভেল করে মাইটোকন্ড্রিয়াতে চলে যায়। এবার এইটা অক্সিজেনের সাহায্যে জারিত হবে। এটা 3 কার্বন বিশিষ্ট, 2 × 3, এটা জারিত হয়ে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে তৈরি করে। হ্যাঁ, তাহলে প্রত্যেক অণু থেকে একটা করে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে, তাহলে 2টা কার্বন ডাইঅক্সাইড এখানে বের হয়ে যাবে, আর এখানে শক্তি উৎপন্ন হবে। কতটুকু শক্তি? 2 অণু NADH2। আচ্ছা, এবার 2 অণু অ্যাসিটাইল কোয়ে এটা কি করবে?
ক্রেবস চক্রে ঢুকবে, সম্পূর্ণরূপে জারিত হয়ে যাবে। তাহলে 2টা কার্বন ডাইঅক্সাইড, 2 অণু, 4টা কার্বন ডাইঅক্সাইড ছিল, 4টা কার্বন ছিল, ওই 4টা কার্বন কি অক্সিজেনের সাথে ইয়ে করে 4টা কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে। আর প্রচুর পরিমাণে শক্তি, কি শক্তি উৎপন্ন হবে? এখানে 2 অণু এটিপি বা জিটিপি তৈরি হয়, 2 অণু এফএডিএইচ2, 6 অণু এনএডিএইচ2। হ্যাঁ, এখন এই যে এনএডিএইচ2, এফএডিএইচ2, জিটিপি এগুলো তো তুমি ব্যবহার করতে পারবে না, এগুলাকে এটিপিতে রূপান্তর করতে হবে। এটা তুমি কিভাবে করবা? এগুলা ক্রিস্টির গায়ে লেগে থাকা ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গিয়ে ইলেকট্রন ছাড়বে, হাইড্রোজেন ছাড়বে এবং ফসফেট যুক্ত হবে এগুলোর সাথে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে। আমি কি তোমাকে পুরো ব্যাপারটা বুঝাইতে পারছি? তো এটার ছকই তোমাদের বইয়ে দেওয়া আছে। এই যে এইটা তো তোমাদের সেই পরিচিত ছক। এই যে খেয়াল করো গ্লুকোজ ও কি করছে? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ভাঙছে। এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, এটা চলতে গেলে 2 অণু এটিপি খরচ করা লাগে। আচ্ছা, হ্যাঁ, ও কি করলো? 2 অণু পাইরুভিক অ্যাসিড, খেয়াল করছো? এদিকে 1 অণু, এদিকে 1 অণু। এই অণু পাইরুভিক অ্যাসিডের জন্য যা হবে এটার জন্য সেই একই কাজ হবে। হ্যাঁ, সেম 2 অণু পাইরুভিক অ্যাসিড, এটার জন্য যা ওটার জন্য একই রকম। হ্যাঁ, যেহেতু আমি দুটো আলাদা করে দেখাইছি। আচ্ছা, এই প্রক্রিয়ায় 4টা এটিপি তৈরি হয়, 2টা এনএডিএইচ2 তৈরি হয়। প্রথম ধাপ গ্লাইকোলাইসিস। এবার পাইরুভিক অ্যাসিড কোথায় গেছে? মাইটোকন্ড্রিয়ার ভেতরে ঢুকছে। সেখানে ও কি অক্সিজেনের সাহায্যে জারিত হবে 2 অণু এসিটাইল কোয়ে। দেখো এই 4টা এসিটাইল কোয়ে, এই 4টা এসিটাইল কোয়ে। আমি কি বুঝাইতে পারলাম? বলো। তারপর খেয়াল করো এই যে এই ধাপে এখানে 2 অণু দিছে, বুঝছো? 1 অণু এনএডিএইচ2 হবে, বুঝছো? এটা থেকে 1 অণু এনএডিএইচ2, এটা থেকে 1 অণু, দুইটা মিলে 2 অণু এনএডিএইচ2, ঠিক আছে? আচ্ছা, তারপর এই যে এসিটাইল কোয়ে আর এই যে এসিটাইল কোয়ে, 2 অণু এসিটাইল কোয়ে, তারা কোথায় যাবে? ক্রেবস চক্রে যাবে। তো ক্রেবস চক্রে গেলে 2 অণু পুরাটাই বিজারিত হয়ে যাবে, জারিত হয়ে কি কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। আর প্রচুর পরিমাণে শক্তি, এখান থেকে 3টা এনএডিএইচ2, একটা এফএডিএইচ2, একটা জিটিপি, এখান থেকে 3টা, একটা, তার মানে টোটাল 6 অণু এনএডিএইচ2, 2 অণু এফএডিএইচ2 আর 2 অণু জিটিপি। বুঝতে পারছো? তো চলো এখন টোটাল কয়টা এটিপি তৈরি হয় আমরা ওই হিসাবটা দেখবো। কেমন? দেখো, এখানে 4টা এটিপি তৈরি হয়েছে, 2টা খরচ হয়ে গেছে, তাহলে 2টা এটিপি। কয়টা এটিপি তৈরি হলো? 2টা এটিপি। আর কোথাও এটিপি? এখানে 2টা এটিপি। তাহলে কয়টা এটিপি? 2টা 4টা এটিপি। এবার এনএডিএইচ2 কয়টা? এখানে 2টা, এখানে 2টা, 4টা, ওখানে 6টা, 10টা এনএডিএইচ2, 10টা এনএডিএইচ2। আর এফএডিএইচ2 কয়টা? 2টা। তাহলে এগুলো তো এখন এটিপিতে কনভার্ট করো। এমন এখানে বেশি হিজিবিজি হয়ে যেতেছে, আমি এখানে করি। হ্যাঁ, খেয়াল করো তাহলে আমাদের কয়টা এটিপি? 2টা এটিপি, 4টা এটিপি, 4 এটিপি, 10 NADH2, ঠিক আছে? আর 2 FADH2। হ্যাঁ, 4টা এটিপি মানে কি? 4টা এটিপি, এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। মোট কি পরিমাণ এটিপি উৎপন্ন হয়েছে তার হিসাব দাও, তুমি এই যে এটা দিয়ে এক্সপ্লেন করে ফেলবা। 10টা NADH2 মানে কি? 10 × 3, 30টা এটিপি। হ্যাঁ, এটা কত? 4টা এটিপি, তাহলে টোটাল কয়টা? 38টা এটিপি। এখন তোমাকে আমি জিজ্ঞেস করি, যদি কোন ধাপে কয়টা এটিপি তৈরি হয়, তুমি পারবা না বলতে? পারবা তো? পারবা, ঠিক আছে? এটারই একটা হিসাব এখানে দেওয়া আছে। হ্যাঁ, গ্লাইকোলাইসিস এই ধাপে কি উৎপাদিত হয় বলো তো? উৎপাদিত হয় 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু NADH2, 4 অণু এটিপি। হ্যাঁ, বুঝছো? ব্যয় হয়ে যায় কি? 2 অণু এটিপি ব্যয় হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে নিট উৎপাদন এখানে দেওয়া আছে। এরপর অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। এখানে কি কি উৎপাদিত হয়? 2 অণু অ্যাসিটাইল কোয়ে, 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু NADH2, 2 অণু পাইরুভিক অ্যাসিড। এই যে এ যে ছিল ও কিন্তু এখানে ব্যয়িত হয়ে যাচ্ছে, এটা ভেঙেই তো এটাতে রূপান্তর হয়েছে। তারপর ক্রেবস চক্র, এখানে কি তৈরি হয়? 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু NADH2, 2 অণু FADH2, 2 অণু জিটিপি বা এটিপি, ঠিক আছে? আচ্ছা, ব্যয় হয়ে যায় কি? 2 অণু অ্যাসিটাইল কোয়ে। এই যে 2 অণু অ্যাসিটাইল কোয়ে ছিল ও এখানে ব্যয় হয়ে গেছে। তাহলে যেগুলা বাকি ওগুলাই তো নিট উৎপাদন। এখানে নিট উৎপাদন কত? 6 অণু এটিপি। আমি NAD কে এটিপি বানায় ফেলছি, 4 অণু এটিপি মাইনাস 2 অণু এটিপি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মোট হিসাবটা। তো আমি এখানে যা যা এক্সপ্লেইন করছি এগুলাই সুন্দর করে কি এখানে লেখা আছে। দাঁড়াও তোমাকে একটু, এই যে প্রথম ধাপের নাম সবাত শোষণকে 4টা ধাপে ভাগ করা হয়েছে। 4টা ধাপ, আমি এখানে এই ধাপগুলো ব্যাখ্যা করে দিই। তো এই যে ধাপটা, এটা কি? গ্লাইকোলাইসিস। গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড, গ্লাইকোলাইসিস। এখান থেকে এখানে এর তো কোনো ধাপ না, জাস্ট গেছে। পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, এই ধাপের নাম 2 অণু অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি।
তারপর এটা যখন এখানে ঢুকবে এটার নাম হচ্ছে ক্রেবস চক্র। 3 নাম্বার পর্ব ক্রেবস চক্র। আর এইগুলা ক্রিস্টির ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গিয়ে এটিপি তৈরি হওয়ার প্রক্রিয়া, ওটাকে বলা হয় ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো চলো আমরা এখানে সুন্দর করে লেখা আছে গ্লাইকোলাইসিস। হ্যাঁ, এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে। এই যে পাইরুভিক অ্যাসিডের সংকেতটা কিন্তু মনে রাখতে হবে, পাইরুভিক অ্যাসিডের সংকেতটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, এই ধাপে 4 অণু এটিপি, মাঝে 2 অণু এটিপি খরচ হয়ে যায়, 2 অণু NADH2। হ্যাঁ, এই প্রক্রিয়ায় কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না, অক্সিজেনের প্রয়োজন হয় না। এইজন্য এটা সবাত শোষণ আর অবাত দুজনেরই কি সাধারণ ধাপ। ঠিক আছে, এই বিক্রিয়া কোথায় ঘটে? সাইটোপ্লাজমে। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। ধাপ 2 এসিটাইল কোয়ে সৃষ্টি। হ্যাঁ, গ্লাইকোলাইসিসে সৃষ্ট প্রতি অণু পাইরুভিক অ্যাসিড পর্যায়ক্রমিক বিক্রিয়া শেষে 2 কার্বন বিশিষ্ট এক অণু এসিটাইল কোএনজাইম সৃষ্টি করে, এক অণু কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, তো আগে এটা ধারণা করা হতো সাইটোপ্লাজমে, কিন্তু এটা অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঘটে। কোথায়? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স। 3 নাম্বার স্টেপ ক্রেবস চক্র। এটা বিজ্ঞানী ক্রেবসের নাম অনুসারে এটা করা হয়। অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে এবং ক্রেবস চক্র। হ্যাঁ, এই চক্রের সকল বিক্রিয়াই মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয়। এক অণু এসিটাইল কোয়ে থেকে কি কি তৈরি হয় এটাই লেখা আছে। ঠিক আছে, 2 অণু জিটিপি। আচ্ছা, উল্লেখ্য প্রাণীকোষের ক্রেবস চক্রে কখনো কখনো জিটিপি এর পরিবর্তে সরাসরি এটিপি উৎপন্ন হতে পারে, কিন্তু প্রায় সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে এই চক্রে জিটিপি এর পরিবর্তে সব সময় এটিপি উৎপন্ন হয়। ঠিক আছে, আচ্ছা, এটিপি আর জিটিপি তো সেম, এক অণু এটিপি থেকে পরে জিটিপি। আচ্ছা, এবার লাস্টেরটা ইলেকট্রন প্রবাহতন্ত্র বা ইটিএস। হ্যাঁ, আমাদের যে NADH2 FADH2 এগুলা কি হয়? জারিত হয়ে এটিপি, পানি, উচ্চ শক্তির ইলেকট্রন এবং প্রোটন তৈরি করে। বুঝছো, এটাই কি আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আর এই জিনিসটাকে বলা হয় কি বলা হয়? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। হ্যাঁ, এই যে এটিপি তৈরির প্রক্রিয়া অক্সিডেটিভ ফসফোরাইলেশন কিন্তু অক্সিডেটিভ অর্থাৎ জারিত হয়ে আগেই যে হাইড্রোজেন গুলো ছেড়ে দেয়। আচ্ছা, এবার আসো অবাত শোষণ। অবাত শোষণে কি হয়? অক্সিজেন থাকে না, তাহলে গ্লুকোজ ইথাইল অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়। এটা কিভাবে হয়? এই হচ্ছে আমাদের কি সবাত শোষণের ধাপগুলা না? প্রথম ধাপটা কিন্তু দুজনের ক্ষেত্রেই সেম, তাই না? সবাত শোষণ অবাত শোষণ দুইজনের ক্ষেত্রেই আমাদের প্রথম ধাপটা সেম, তাই তো? প্রথম ধাপটা সেম। আচ্ছা, দেখো এই যে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে, এটার জন্য কিন্তু অক্সিজেন লাগে, নাইলে এই কার্বন ডাই অক্সাইড কেমনে বেরোবে? তো অবাত শোষণে তো অক্সিজেন নাই, তো এটা এখানেও যাবে না, এই স্টেপগুলোও হবে না, এই স্টেপগুলো কোনোটাই হবে না, এটা সাইটোপ্লাজমেই থাকবে। এই যে 2 অণু পাইরুভিক অ্যাসিড ও কি করবে? বিভিন্ন এনজাইমের সহায়তায় হয় ল্যাকটিক অ্যাসিড না হলে ইথাইল অ্যালকোহল তৈরি। হ্যাঁ, ল্যাকটিক অ্যাসিড বা ইথাইল অ্যালকোহল। হ্যাঁ, 2 অণু ল্যাকটিক অ্যাসিড দেওয়া আছে, খেয়াল করছো? 2 অণু ল্যাকটিক অ্যাসিড বা 2 অণু ইথাইল অ্যালকোহল, এগুলো হচ্ছে 2 কার্বন বিশিষ্ট। বুঝছো? তাহলে এখানে তো 3টা কার্বন, এটাই কয়টা কার্বন? 2টা কার্বন। তাহলে বাকি একটা কার্বন কি? কার্বন ডাই অক্সাইড হিসেবে বের হয়ে যাবে, যেহেতু 2 অণু 2টা কার্বন ডাই অক্সাইড বের হবে। আর এখানে কি তৈরি হবে আমাকে বলো? অলরেডি খেয়াল করো, এই ধাপে 4 অণু এটিপি হয়েছে, 2 অণু এটিপি খরচ হয়ে গেছে, তাহলে এই ধাপে 2 অণু এটিপি তৈরি হইল। আর এই যে NADH2 আছে না, ও কি করবে জানো? ও এই যে বিক্রিয়াটা হেল্প করতে সহায়তা করবে। ঠিক আছে, ও জারিত হয়ে এই বিক্রিয়াটা হেল্প করতে সহায়তা করবে। এখন ও জারিত হয়ে NAD তৈরি হলো, এখন এই NAD চাইলেও এটিপিতে কনভার্ট হইতে পারবে না, কারণ ও তো ওই ইটিএস পর্যন্ত যাই নাই। বুঝতে পারছো? ও তো ইটিএস পর্যন্ত যাই নাই। এজন্য এখানে কি আমাদের অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা হয় না। আমি কি বুঝাইতে পারলাম তোমাকে? তাহলে এই অবাত শোষণটা সাইটোপ্লাজমেই হয়ে যায়। কোথায় হয়ে যায়? সাইটোপ্লাজমেই হয়ে যায়। তাহলে অবাত শোষণের 2টা ধাপ। প্রথম ধাপ কি? গ্লাইকোলাইসিস, এটা সেম পুরো সবাত শোষণের মতো, এখানেই যত এটিপি তৈরি হওয়ার। আর সেকেন্ড ধাপটা হচ্ছে কি আমাদের ওই পাইরুভিক অ্যাসিডের আংশিক কি হয়েছে? এখানে জারণ হয়েছে, আংশিক জারণ, এটাই সুন্দর করে লেখা আছে। হ্যাঁ, 2টা ধাপে বিভক্ত। প্রথমটা হচ্ছে গ্লাইকোলাইসিস। হ্যাঁ, এখানে লেখা আছে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, এটাই হচ্ছে গ্লাইকোলাইসিস। এটা গ্লাইকোলাইসিসের অনুরূপ। ঠিক আছে, ধাপ 2 কি? পাইরুভিক অ্যাসিডের বিজারণ। সাইটোপ্লাজমে অবস্থিত এনজাইমের কার্যকারিতায় পাইরুভিক অ্যাসিড বিজারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, ইথাইল অ্যালকোহল বা শুধু ল্যাকটিক অ্যাসিড
উদ্ভিদ দেহে ইথাইল অ্যালকোহল, প্রাণী দেহে কি ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, আচ্ছা ওই যে 2 অণু এটিপি আর 2 অণু NADH2 ছিল না, এ দেখো অক্সিজেনের অভাবে অক্সিডেটিভ ফসফোরাইলেশনও চলে না, এর কারণে অবাধ শোষণে যে NADH2 তৈরি হয়েছিল ওটাও কিন্তু আর এটিপিতে রূপান্তর হইতে পারে না। তাহলে এখানে 2 অণু এটিপি পাওয়া যায়, 2 অণু এটিপি পাওয়া যায়। আমি কি তোমাকে বুঝাইতে পারলাম? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তো মাইটোকন্ড্রিয়া আর সাইটোপ্লাজমে কিভাবে অবাধ শোষণ সবাধ শোষণ হয় তুমি এখন পারবা। সবাধ শোষণ আর অবাধ শোষণের পার্থক্য তোমরা সবাই জানো। এটিপি উৎপাদন 38টা, 2টা। অক্সিজেনের প্রয়োজন হয়, অক্সিজেনের প্রয়োজন হয় না। অধিক কার্বন ডাইঅক্সাইড হয়, অধিক কার্বন ডাইঅক্সাইড হয় না। পানি উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয় না। অ্যালকোহল ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় না, ওখানে হয়। ঠিক আছে, অধিকাংশ উদ্ভিদ প্রাণী দেহে হয়, কিছু অণুজীবের ক্ষেত্রে আর স্পেশাল কন্ডিশনের ক্ষেত্রে মানুষের দেহ হইতে পারে, প্রাণীর দেহ হইতে পারে। আচ্ছা এখন শ্বসনের সামারি, বুঝছো? সামারিটা এখানে লিখে দিছি, দেখলে দেখতে পারো, না দেখলে দরকার নেই, কারণ অলরেডি আমি যথেষ্ট সামারি করে পড়াইছি। ওকে, তো আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ। তো চলো আমরা এখন কিছু এমসিকিউ সলভ করব। দেখো এমসিকিউ সলভ কিন্তু অলরেডি আমি প্রত্যেকটা যখন দাগায় দিছি, তথ্যগুলো দেখায় দিছি, অলরেডি এমসিকিউ সলভ হয়ে গেছে। তারপরেও কিছু এমসিকিউ আমরা একটু প্র্যাকটিস করি, খুব বেশি করব না। দেখো শ্বসনের ক্রেবস চক্রে কি উৎপন্ন হয়? 6 অণু NADH2, 2 অণু FADH2, 2 অণু GTP। ঠিক আছে না? ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কি 1 2 3, 1 2 3। শ্বসন ক্রিয়ার হার বেশি হয় কোথায়? বয়স্ক পাতায় না, মূলের অগ্রভাগে, অঙ্কুরিত বীজে। 2 ও 3, 2 ও 3। ঠিক আছে, এরপর কোনটিতে শ্বসনে ইথাইল অ্যালকোহল? আমাকে বলো তো, ইস্ট, তাই না? তাই তো, আচ্ছা এরপর কয় অণু এটিপি তৈরি হয়? দেখো কার্বন ডাইঅক্সাইড ঢুকতেছে, অক্সিজেন বের হইতেছে। চিত্রটা ভুল আছে, তুমি 100% শিওর, তাই না? তাই তো, যে চিত্রটা আঁকাইছে মানে বোর্ড পরীক্ষায় ঠিকই আসলে, এটা অ্যাকচুয়ালি উল্টা। অক্সিজেন ঢুকতেছে, কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, অক্সিজেন ঢুকতেছে, কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে। তাহলে শ্বসন প্রথম ধাপে নিট কত অণু এটিপি উৎপাদন হয়? এখানে কথা আছে। এটিপি হয় 2টা, NADH2 কয়টা? 2টা। তাহলে কয়টা? 2টা আর 6টা, 8টা। তোমাকে কি বলছে? নিট। মনে আছে একটা ছক যে আমরা পড়ছিলাম, আমরা যখন নিট চিন্তা করব তখন NADH2টাকেও কিন্তু এটিপি চিন্তা করে। তাহলে নিট 8 অণু এটিপি হবে, তাই না? তোমাদের ছক নিশ্চয়ই মনে আছে। নিট উৎপাদন 6 অণু এটিপি, 2 অণু এটিপি। তাহলে 6 এর 2 কত? 8। 6 এর 2 কত? আহা, বেশি নিচে নেমে গেছি। তোমরা বুঝতে পারছো? সো এগুলা কনফিউজড হওয়া যাবে না, আচ্ছা এই প্রক্রিয়াটা, হ্যাঁ, অক্সিজেন ঢুকতেছে, কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, শ্বসন। এটা শুধু দিনের বেলায় হয় না, মূলের শ্বসন কিন্তু 24 ঘন্টা, শালক সংশ্লেষণ দিনের বেলায় হয়। মূলের অগ্রভাগে বেশি হয়, সম্পন্ন হতে কার্বোহাইড্রেট প্রয়োজন হয়। 2 ও 3, 2 ও 3। ঠিক আছে, NADH2 থেকে 3 ATP, এটা কোথায় তৈরি হয়? মাইটোকন্ড্রিয়ায়, ইটিএসে, তাই না? এক অণু গ্লুকোজ থেকে ক্রেবস চক্রে কয় অণু এটিপি তৈরি হয়? ক্রেবস চক্রে আমাকে বলো তো। 6টা NADH2, এমনি মনে রাখবা, 2টা FADH2, 2টা ATP। তাহলে এখানে কয়টা? 2টা, এখানে কয়টা? 6টা, 3 দুগুণে 6টা, আর এখানে 3 6 18। তাই তো, 3 6 18, তাহলে 18 আর 2 20। আমি কি ভুল করলাম? সর্বনাশ। 2 অণু FADH2, 2টা এটিপি, তাহলে 2 দুগুণে 4। ঠিক আছে, 2 দুগুণে 4, এরকম ভুল করলে কিন্তু সর্বনাশ। তাহলে 18 আর 2 20, 20 আর 4 24, কয়টা? 24টা। কেমন, তোমরা কি বুঝছো? আচ্ছা, শালক সংশ্লেষণ প্রক্রিয়া পটাশিয়াম কি প্রভাবক হিসেবে কাজ করে? আরো অনেক এমসিকিউ আছে, তোমরা নিজেরাই বুঝতে পারতেছো, স্লাইডটা পড়লেই হাজার হাজার এমসিকিউ কিন্তু এখান থেকে বের করা সম্ভব। তো চলো আমরা কিছু ক খ শর্ট কোয়েশ্চেন এগুলা দেখি, আলাদা করে দেওয়া, বাট এগুলো তোমরা পারবা। গ্লাইকোলাইসিস কি, শ্বসন কি, সবাধ শোষণ কাকে বলে, শ্বসনিক বস্তু কি, পারবা না? ক খ দুটাতেই আসতে পারে, শর্ট কোয়েশ্চেনও আসতে পারে। হ্যাঁ, সবাধ ও অবাধ শোষণের প্রথম পর্যায় হচ্ছে সেম, গ্লাইকোলাইসিস, ব্যাখ্যা করবা। ঠিক আছে, হ্যাঁ, ধরো এগুলা ক নাম্বারে আসলে 1 লাইন, খ নাম্বারে আসলে একটু ভালো করে, গ নাম্বারে যদি আসে তাও কিন্তু এক্সপ্লেন করে দেয়। তুমি চিত্র ঢাকা এক্সপ্লেন করে দিবা, তোমাকে একদম 3 এ 3 দিয়ে দিবে। অবাধ শোষণে কম শক্তি উৎপন্ন হয় কেন? কারণ সম্পূর্ণরূপে জারিত হয় না তো, তাই না? আচ্ছা, অণুজীবে অবাধ শোষণ ঘটে কেন? ব্যাকটেরিয়াতে সবাধ শোষণ হয় না কেন? ওরা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না, বুঝছো? ওরা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না, এরকম কিছু অণুজীব আছে। হ্যাঁ, সবাধ শোষণে O2 এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে না? অবশ্যই পারবে। আচ্ছা, এখন শ্বসন প্রক্রিয়ায় প্রভাবক, বাহ্যিক প্রভাবক আছে কিছু, অভ্যন্তরীণ প্রভাবক কিছু আছে, এগুলো অত ইম্পর্টেন্ট না, বাট একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? শালক সংশ্লেষণটা বেশি ইম্পর্টেন্ট। বাহ্যিক প্রভাবক, তাপমাত্রা,
হ্যাঁ, অপটিমাম তাপমাত্রা কত? 20 থেকে 45। শালক সংশ্লেষণ থেকে কিন্তু আলাদা, 20 থেকে 45। এর বাইরে চলে গেলে শ্বসন কি কমে যাবে, এর বাইরে চলে গেলে শ্বসন কমে যাবে। অক্সিজেন, সবাত শোষণে অক্সিজেন খুবই ইম্পর্টেন্ট। সো অক্সিজেন ছাড়াও চলতে পারবে না, এটা সবাত শোষণের জন্য। পানি, পরিমিত পানি কি শোষণের জন্য ভালো। খুব অল্প পানি আবার খুব বেশি পানি কিন্তু ডেঞ্জারাস। পানি না খাইলেও তুমি মরে যাবে, আবার যদি অতিরিক্ত পানি খাই ফেলো তাও তুমি মরে যেতে পারো। ঠিক আছে। আলো, শ্বসন কাজের জন্য আলো প্রয়োজন পড়ে না, ঠিক আছে, কিন্তু দিনের বেলায় আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্র খোলা থাকায় অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা সহজ হয়, শোষণ হার বেড়ে যায়। কার ক্ষেত্রে? গাছের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? উদ্ভিদের ক্ষেত্রে। ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড, বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব যদি বেশি হয় তাহলে শোষণ কমে যায়, কারণ কার্বন ডাইঅক্সাইড কি উৎপাদ না, বুঝছো? উৎপাদ বাইরে গেলে বিক্রিয়াটা একটু স্লো ডাউন হয়ে যায়। অভ্যন্তরীণ প্রভাবক কারা? খাদ্যদ্রব্য। খাদ্য ভেঙেই তো কি হয়, আমাদের শোষণটা হয়। এখন খাদ্য যদি কমে যায় তাহলে কিন্তু শ্বসন কমে যাবে। আবার কোনটা শ্বসন প্রক্রিয়া, শ্বসনিক বস্তুটা কি, গ্লুকোজ নাকি লিপিড, ফ্যাট নাকি প্রোটিন, ওটার উপরেও কি অনেক কিছু ডিপেন্ড করে। উৎসেচক বা এনজাইম, অনেক এনজাইম এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঠিক আছে, তোমরা দেখবে যে অনেক এনজাইম কিন্তু এখানে কাজে লাগছে। কোষের বয়স, অল্প বয়স্ক কোষে, বিশেষত ভাজক কোষে প্রোটোপ্লাজম বেশি, ওদের এক্সাইটমেন্ট বেশি, বুঝতে পারছো? ওখানে কি শ্বসনের হার বেশি। হ্যাঁ, আচ্ছা, এরপর অজৈব লবণ। হ্যাঁ, কোন লবণ শ্বসন প্রক্রিয়াকে ব্যাহত করলেও কোষের সুষ্ঠু ও স্বাভাবিক কাজের জন্য, স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া চালানোর জন্য কিছু অজৈব লবণ থাকতে হয়। কোষ মধ্যস্থ পানিটাও ইম্পর্টেন্ট। ডান। ঠিক আছে। শ্বসনের জন্য তাপমাত্রা কোনটা বলো তো? 20 থেকে 45। খুবই ইম্পর্টেন্ট, দেখছো কতবার আসছে? খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, মূলে শ্বসনের হার বেশি কেন? কারণ মূলের অগ্রভাগ তো, তাই না? হ্যাঁ, এরপর মূলের সংস্পর্শে উপস্থিত মাটিস্থ পানি এবং অজৈব লবণের কারণে মূলের শ্বসন ক্রিয়ার হার বেশি। মূল দিয়ে পানি নেওয়া হয় না, ওর কিন্তু অনেক কাজ করা লাগে, বুঝছো? এটা একটু দেখে নিবা, শ্বসনের গুরুত্ব অপরিসীম, বুঝছো? এই যে শ্বসনের গুরুত্ব অপরিসীম, যে আমি যা করতেছি, আমি কথাবার্তা যা বলতেছি, কিসের মাধ্যমে সম্ভব হয়েছে? শ্বসনের মাধ্যমে, তাই না? ওই যে উদ্ভিদের বৃদ্ধি হয়, উদ্ভিদের ফলমূল তৈরি হয়, যে উদ্ভিদ আস্তে আস্তে বাড়ে, কোষ বিভাজন হয়, সবকিছু কার জন্য? শ্বসনের জন্যই তো হয়। হ্যাঁ, অবাধ শ্বসনের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যে ইস্ট, তারপর ওই নিম্ন শ্রেণীর যে জীবগুলো আছে ওগুলো অবাধ শোষণ করে অ্যালকোহল তৈরি করে, মদ শিল্পে কিন্তু এটা ব্যবহার করা হয়। ঠিক আছে। এরপর অবাধ শোষণের ফলে ওই যে কার্বন ডাইঅক্সাইড বের হয় না, ইস্ট কার্বন ডাইঅক্সাইড, এটা কিন্তু পাউরুটি শিল্পে ব্যবহার করা হয়। ঠিক আছে, সুন্দর করে লেখা আছে, বুঝছো? এরপর ওই যে দই, পনির, তোমরা দই খাইছো না, এগুলো কিন্তু ইস্টের বা বিভিন্ন ব্যাকটেরিয়া, ল্যাকটিক অ্যাসিড, আচ্ছা, অবাধ শোষণে কিন্তু ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের কারণে কি এগুলো তৈরি হয়। তোমার দুধের মধ্যে লেবু দিয়ে দাও না, কি হয় কাহিনী? এর মধ্যে কিন্তু এই কাহিনীটা আছে, বুঝছো? তো শ্বসনের গুরুত্ব, দুইটা কোশ্চেন আসতে পারে, একটা হচ্ছে শ্বসনের গুরুত্ব ব্যাখ্যা করো, আরেকটা আসতে পারে অবাধ শোষণের গুরুত্ব। ঠিক আছে, তুমি বানায় উনায় লিখতে পারবা, আমি জানি। তো এটা একবার রিডিং দিবা, আর যদি গ নাম্বারে আসে পয়েন্ট করে লিখবা, এই যে এমনি। হ্যাঁ, শ্বসনের গুরুত্ব, জীবদেহের শক্তি সরবরাহ, খাদ্য প্রস্তুত, ঠিক আছে। তারপর কোষ বিভাজন, দৈহিক বৃদ্ধি, তাপমাত্রা রক্ষা। শ্বসনের ফলে কিন্তু তাপমাত্রা, বডির তাপমাত্রা ঠিক থাকে। হ্যাঁ, এনজাইম ও জৈব অ্যাসিড উৎপাদন, এই যে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য রক্ষা। শিল্পে ব্যবহার, বেকারি ও দুগ্ধজাত শিল্পে ব্যবহার। এখন যদি তোমাকে বলে অবাধ শোষণের গুরুত্ব, বেকারি শিল্পে, মদ্য শিল্পে, অ্যালকোহল প্রসেসিংয়ে, দুগ্ধ শিল্পে, দই, পনির এগুলো তৈরিতে, ভিনেগার উৎপাদন, ভিনেগার তো খাইছো সবাই, তাই না? আয়ুর্বেদিক ওষুধ শিল্পে, কিন্তু অ্যালকোহলটা খুব বেশি করা হয়, বুঝছো? এরপর কোমল পানীয় শিল্পে এগুলো ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, এবার চলো আমরা কিছু সিকিউ দেখবো। অলরেডি তোমাদের সিকিউ পড়াই ফেলছি, আমি জাস্ট কোয়েশ্চেনগুলো দেখাবো আর তোমাকে বলবো এটা ওখানে পড়াইছি, অতটুকু ব্যাখ্যা করবো। অনেকগুলা সিকিউ আছে। হ্যাঁ, কিউ অঙ্গাণুটা কিভাবে শর্করা তৈরি করে, এটা কি? প্লাস্টিড। তো প্লাস্টিডে কিভাবে শর্করা তৈরি হয় তুমি চিত্র আঁকা এক্সপ্লেন করতে পারবে না, শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা এক্সপ্লেন করে দিবা সুন্দর করে। আর তুমি যদি চিত্র আঁকায় আমি যেমনি বুঝাইছি তোমাকে অমনি খাতায় তুলে দিতে পারো, 3 এ 3। ঠিক আছে, গ নাম্বারটাই আসবো, সামনেই আছে। হ্যাঁ, জীবদেহে শক্তি উৎপন্ন হওয়ার সাথে পি অঙ্গাণুর, এই যে এটা কি মাইটোকন্ড্রিয়া কিভাবে শক্তি উৎপন্ন হয় শ্বসনের মাধ্যমে, ওটা এক্সপ্লেন করবো। ঠিক আছে, তুমি চিত্র আঁকায় পুরো প্রসেসটা দেখাই দিলে ফুল মার্কস। দেখো, জটিল টিস্যু কি রিচার্জেবল ব্যাটারি কেন বলা হয় জানবা। ঠিক আছে, দেখো, উদ্দীপকের আমরা সিমিলার টাইপ অফ সিকিউ একসাথে রাখছি। হ্যাঁ, উদ্দীপকের 2 নং বিক্রিয়ায় ই নিরপেক্ষ পর্যায়ের বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন, আচ্ছা, ই কি আমাদের আলো, মনে রাখতে হবে এই বিক্রিয়ায় আলোটা সবসময় উপরে, বুঝছো? আলোটা সবসময় উপরে, ক্লোরোফিলটা নিচে। আলোক নিরপেক্ষ পর্যায়ে
ভিন্ন ভিন্ন উদ্ভিদে ভিন্ন ভিন্ন ভাবে। C3 C4 ক্যাম সাইকেল, সুন্দর করে এক্সপ্লেন করে দিবা। ডান ডান। হ্যাঁ, বলবা C3 হয়, C4 হয়, ক্যাম সাইকেল হয়। তো C3 C4 কে এক্সপ্লেন করবা, যেটা লেখা আছে। ক্যাম সাইকেল এটা সাধারণত মরুভূমির উদ্ভিদ হয়। ক্যাম সাইকেল মরুভূমির উদ্ভিদে, আর কিছু লেখার দরকার নেই, আর কিছু লেখার দরকার নেই। ঠিক আছে। আচ্ছা, এস নির্ভর পি প্রক্রিয়াটির ধাপ। হ্যাঁ, এস আলোক নির্ভর, তাহলে আলোক নির্ভর পর্যায়ে ব্যাখ্যা করতে পারবে না? আমাকে বলো পি প্রক্রিয়াটা কি বলো তো? কার্বন ডাইঅক্সাইড নিতেছে, অক্সিজেন ছাড়তেছে, এটা কি? সালোক সংশ্লেষণ। তাহলে পি এর সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়। ঠিক আছে। কিউ প্রক্রিয়ার গুরুত্ব, তার মানে শ্বসনের গুরুত্ব এক্সপ্লেন করতে পারবে। আচ্ছা, এরপর খেয়াল করো, এই যে এটা কিন্তু আলো, এটা কি আমাকে বলো? আলো। আর এটা হচ্ছে কি? ক্লোরোফিল। হ্যাঁ, উদ্দীপকে পি এর অনুপস্থিতিতে এক্স এর উৎপাদন প্রক্রিয়া ব্যাখ্যা করো। আলোর উপস্থিতিতে এক্স এর উৎপাদন হইতে পারে না। তুমি ফার্স্ট এটা লিখবা। তবে যদি আলোক নিরপেক্ষ পর্যায়, মানে আলোক পর্যায়টা আগে হয়ে যায়, তখন আলোক নিরপেক্ষ পর্যায়টা চলতে পারে। এই আলোক নিরপেক্ষ পর্যায়টা এখানে এক্সপ্লেন করে দিবে। ঠিক আছে। পি এবং কিউ অপরিহার্য। আলো আর ক্লোরোফিল এর প্রভাবক আমরা কিন্তু আলাদাভাবে ফার্স্টেই প্রভাবকের আলো আর প্রভাবক শিখছি না? আলো আর ক্লোরোফিল। আমাকে বলো। আচ্ছা, এরপর খেয়াল করো, খাদ্য উৎপাদনের দুটি পর্যায়ের মধ্যে পি একটি যেখানে আলো অপরিহার্য, তাহলে আলোক নির্ভর পর্যায়। আর এটা কি? আলোক নিরপেক্ষ পর্যায়। পি পর্যায় ব্যাখ্যা করো, আলোক পর্যায় ব্যাখ্যা করবা। উদ্দীপকের কিউ পর্যায়ে কার্বন বিজারণের দুইটা গতিপথের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য, C3 আর C4 এর পার্থক্য পারবা না? আছে কিন্তু স্লাইডে আছে। ঠিক আছে। দেখো, কার্বন ডাইঅক্সাইড, পানি, আলো, ক্লোরোফিল, এটা কি? সালোক সংশ্লেষণ। এটা তো সেম, আমরা অলরেডি দেখছি। ঠিক আছে। এই যে দেখো, পি আর কিউ এর উপাদানটা অপরিহার্য, আলো আর ক্লোরোফিল অপরিহার্য। ব্যাখ্যা করবে কেন অপরিহার্য? কারণ ক্লোরোফিল ছাড়া, ক্লোরোফিলেই তো সবকিছু হয়, তাই না? সুন্দর করে ব্যাখ্যা করবা। ঠিক আছে, প্রসেসটা ব্যাখ্যা করবা। আলোতে কি হয়, ক্লোরোফিলে কি হয়, এটা যদি সুন্দর করে চিত্রের মাধ্যমে দেখা দিতে পারো। ডান। চিত্র বিক্রিয়া, এই চ্যাপ্টারের জন্য চিত্র বিক্রিয়া ছক যেখানে দিতে পারবা আর পয়েন্ট করে যে প্রভাবকগুলা, গুরুত্ব, চিত্র বিক্রিয়া ছক, আর যদি গুরুত্ব আসে পয়েন্ট করে লিখবা। সালোক সংশ্লেষণের গুরুত্ব, এই যে গুরুত্ব আসছে, পয়েন্ট করে লিখবা। ঠিক আছে। দেখো, এটা কি সালোক সংশ্লেষণ? এটা সালোক সংশ্লেষণ না, এটা তো শ্বসন। উদ্দীপকের প্রক্রিয়াটা পরোক্ষভাবে সৌরশক্তির উপরে নির্ভরশীল। কারণ সৌরশক্তির উপরে যদি সৌরশক্তি না থাকতো, এটাই তো উৎপন্ন হইতো না, তাই না? আমাকে বলো তো। বেসিক্যালি সালোক সংশ্লেষণের জন্য যে সৌরশক্তি ইম্পর্টেন্ট, সেটা জানতে চাইছে এখানে। বুঝতে পারছো? তোমরা বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। এরপর উদ্দীপকে ই উৎপাদনের প্রবাহ চিত্রটি ব্যাখ্যা করো। ই উৎপাদন বলতো এটিপি বা শক্তি উৎপাদনের, যে আমাদের একটা চার্ট ছিল না এরকম করে, এটিপি উৎপাদনের প্রবাহ চিত্রটা তুমি এক্সপ্লেন করো। ঠিক আছে। এরপরেরটা খেয়াল করো। সবুজ উদ্ভিদ আলো ও ক্লোরোফিলের উপস্থিতিতে এক বিশেষ প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করে। জীব উক্ত গ্লুকোজ জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জারিত করে শক্তি উৎপন্ন করে। প্রথম প্রক্রিয়াটি সম্পন্ন না হলে জীবজগৎ বিলীন হয়ে যেত। সালোক সংশ্লেষণের গুরুত্ব লিখবা। ঠিক আছে, খাবার পাইতো না থেকেও। এরপর খেয়াল করো, উদ্দীপকে এক্স কিভাবে উৎপন্ন হয়। আমাদের এক্সটা কি বলতো? একটু মনোযোগ। হ্যাঁ, সূর্যালোকের উপস্থিতিতে এটিপি, কার্বন ডাইঅক্সাইড নিলে এক্সটা কি আমাকে বলতো? এক্স কিন্তু কার্বোহাইড্রেট, হ্যাঁ তাই না? গ্লুকোজ। তাহলে সালোক সংশ্লেষণে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াটা এক্সপ্লেন করে দিবে। ঠিক আছে। ওয়াই এর সংগঠিত প্রক্রিয়াটা জীবজগতের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওয়াই এ কি? এটা কি? মাইটোকন্ড্রিয়া, শ্বসন প্রক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। শ্বসনের গুরুত্ব এক্সপ্লেন করে দিবে। ঠিক আছে। এরপর খেয়াল করো, এটা কি আমাদের শ্বসন, এটা কি আমাদের সালোক সংশ্লেষণ। ঠিক আছে। 1 নং বিক্রিয়াটি সংগঠিত হওয়ার ধাপ, শ্বসনের ধাপগুলা দিবা। সবাত শ্বসনের ধাপগুলা দিবা, অবাত শ্বসনের ধাপগুলা দিবা। ও সরি, এটা তো সবাত শ্বসনই, এনে অবাত শ্বসন হয়েছে। তাহলে সবাত শ্বসনের 4টা ধাপ দিবা। ঠিক আছে, সবাত শ্বসনের 4টা ধাপ সুন্দর করে একটু এক্সপ্লেন করে দিবা। এরপর খেয়াল করো, 1 নং বিক্রিয়ার প্রথম ধাপটা, এটা কি? সবাত শ্বসনের প্রথম ধাপ, গ্লাইকোলাইসিস। সুন্দর করে দিবা, চিত্র আঁকাবা, বিক্রিয়া দিবা। ঠিক আছে, তাহলেই হবে। এরপর দেখো, 1 নং বিক্রিয়াটা
1 নং বিক্রিয়াটা কি আমাকে বলো তো? শ্বসন। মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত ধাপগুলো তিনটা, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, ইটিএস। ঠিক আছে, তো 1 আর 2 এর তুলনামূলক আলোচনা। এটা কি আমাকে বলো তো? সবাত শোষণ, এটা অবাত শোষণ। সবাত আর অবাতের পার্থক্য আমরা দেখছি। হ্যাঁ, উদ্ভিদ আলো ও ক্লোরোফিলের উপস্থিতিতে এক বিশেষ প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করে। জীব উক্ত গ্লুকোজ জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জারিত করে। এটা উদ্দীপকের দ্বিতীয় প্রক্রিয়াটা কি? শ্বসন। এটার সাইটোপ্লাজমিক ধাপ গ্লাইকোলাইসিস। সবাতেও গ্লাইকোলাইসিস, অবাতেও গ্লাইকোলাইসিস। তো গ্লাইকোলাইসিসটা সুন্দর করে ব্যাখ্যা করবা, বিক্রিয়া দিবা, চিত্র আঁকবা। ঠিক আছে, এটা আমরা অলরেডি দেখছি শ্বসনের এই এটিপি উৎপাদনের প্রবাহ চিত্র। এরপর 1 নং বিক্রিয়ায় 1 অণু গ্লুকোজ ভেঙে কত অণু এটিপি তৈরি হয়? হিসাব সহ দেখো। এটা ওই যে ছক ছিল না একটা, ওই ছকের হিসাবটা দিবা। বুঝছো? তোমরা কি বুঝতে পারছো? হিসাব সহ দেখাও। আরে কই গেল রে? এই যে এটা দিলেও হবে, বা তুমি যদি এটা দিতে চাও এটা দিয়ে পাশে হিসাব করে দিবা, পাশে জাস্ট যোগ করে দিবা, এটা দিলে হবে। এটা দেওয়াটা মানে সুবিধা আর কি, আর নাহলে সরাসরি করাটা একটু টাফ হয়ে যায় মুখস্থ রাখাটা। আচ্ছা, এরপর খেয়াল করো, এক্স সাহেব সকালের নাস্তায় মধু এবং 1 গ্লাস ফলের রস খেলো। এক ধরনের শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে এগুলো এক্স সাহেবকে শক্তি যোগান দেয়। হ্যাঁ, এক্স সাহেবের গৃহীত খাদ্য উপাদানের 2 অণু থেকে প্রক্রিয়াটির তৃতীয় ধাপে কয়টা এটিপি তৈরি হয়? তালিকা তৈরি করো। 2 অণু, ঠিক আছে, 2 অণু গ্লুকোজ থেকে ক্রেবস সাইকেলে কয় অণু এটিপি তৈরি হয়? বের করতে পারবে না? আচ্ছা, ঠিক আছে। এরপর খেয়াল করো, এটা কি? চিত্র এস। উদ্দীপকে চিত্র এস উচ্চ ও নিম্ন শ্রেণীর সকল জীবে সংঘটিত হয়। শ্বসন, উচ্চ শ্রেণীর জীবে সবাত শোষণ হয়, নিম্ন শ্রেণীর জীবে অবাত শোষণ হতে পারে। ঠিক আছে, তো সবার জন্য এটা হয়, কারণ জীবিত মানে কি? ওর শক্তি উৎপাদন তো করা লাগবে। শক্তি উৎপাদন কেন করবে? শোষণ দিয়ে করবে। ঠিক আছে, আচ্ছা। বিদ্যালয়ে পিটি চলাকালীন কিছু শিক্ষার্থী ক্লান্ত অনুভব করায় বিজ্ঞান শিক্ষক তাদেরকে 1 গ্লাস করে শরবত খেতে দিলেন। ফলে তারা শক্তি ফিরে পেল, এবং শিক্ষকের নিকট এই শক্তি ফিরে পাওয়ার কারণ জানতে চাইলে শিক্ষক বলল এটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, জটিল খাদ্য জারিত হয় শক্তি, শ্বসন প্রক্রিয়া। ইস্টে কিভাবে এই প্রক্রিয়াটা সংঘটিত হয়? অবাত শোষণ তুমি এক্সপ্লেন করে দিবা। 2টা ধাপ, ওই 2টা ধাপ কি সুন্দর করে ব্যাখ্যা করে দিবা। চিত্র দিয়ে করতে পারলে তো খুবই ভালো। হ্যাঁ, এম এর অনুপস্থিতিতে প্রক্রিয়াটা কিভাবে হয়? এম মানে কি? অক্সিজেন। অবাত শোষণের ধাপগুলো এক্সপ্লেন করবা। কিভাবে হয় মানে ধাপগুলো এক্সপ্লেন করবা। প্রক্রিয়াটার গুরুত্ব, শোষণের গুরুত্ব, বুঝছো? শ্বসনের গুরুত্ব। ঠিক আছে, আচ্ছা। এরপর ওয়াই এ সংগঠিত প্রক্রিয়াটি জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ। মাইটোকন্ড্রিয়ায় কি সংগঠিত হয়? শ্বসন। ঠিক আছে, শ্বসনের প্রভাবক পারবা না? শ্বসনের প্রভাবক। হ্যাঁ, আচ্ছা। এরপর এখানে কি হয়? এটা হচ্ছে পি, এটা হচ্ছে এস, সালোক সংশ্লেষণ, শ্বসন। উল্লিখিত পি প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হলে এস এর ক্ষেত্রে পি যদি বাধাগ্রস্ত হয়, শ্বসনই যদি, সালোক সংশ্লেষণে যদি না হয়, তাহলে তো গ্লুকোজই তৈরি হবে না। সালোক সংশ্লেষণে যেটা তৈরি হয় ওইটা না শ্বসনে ব্যবহার হয়, তো এটা যদি না হয় আলটিমেটলি ওইটাও কিন্তু হবে না। সো সবকিছু কি হয়ে যাবে? আমাকে বলো, একদম সব নষ্ট হয়ে যাবে, সবকিছু বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। সালোক সংশ্লেষণ আর শ্বসন এই দুইটার পার্থক্য পারবা না? উপরেরটা শ্বসন, নিচেরটা সালোক সংশ্লেষণ, দুইটার পার্থক্য দিয়ে দিবা ছক আকারে, বুঝছো? ছক আকারে কেমন? আচ্ছা, এক্স আর ওয়াই বলো তো। এক্স কি? কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, সালোক সংশ্লেষণ। ওয়াইটা কি? ও হচ্ছে অক্সিজেন নিচ্ছে, এই क्या हुआ তো উল্টা, অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড দিচ্ছে, এটা শ্বসন, বুঝছো? এরোগুলো উল্টা দিছে চিত্র আঁকানোর ক্ষেত্রে। হ্যাঁ, পরিবেশের ভারসাম্য রক্ষায় এক্স ও ওয়াই একে অপরের পরিপূরক। তুমি ব্যাখ্যা করতে পারবা না? অবশ্যই পারবা। তো এর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। আমি কিন্তু সব পড়াই দিছি। কমেন্টে সবাই জানায়ও যে কেমন লাগছে ক্লাসগুলো, নেক্সট কোন ক্লাস। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি। সবাই অনেক